আপনাদেরকে বলে রাখি, এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সামনে ওই যে আমাদের মুসলিম ভাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইসকনের সন্ত্রাসীরা। জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিফ, বাড়ি লোহাগাড়া চুনতি। আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে, তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি। আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। ওনাকে ওভাবে ধরছে, ইট দিয়ে প্রথমে মারছে, তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না, পাটা জবাই করে ওই খড়গ দিয়ে এক কোবাইছে। এখানে ওরা যে সত্যাযজ্ঞ চালিয়েছে আজকে আদালতের মতো সংবেদনশীল এরিয়ায়, ওরা ধর্মীয় দোহাই দিয়ে আর চলা যাবে না। এখানে যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, আমরা তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছি। হিন্দু ধর্মের একজন নেতাকে নিয়ে আসছে, এটা আইনের বিষয়, আইন দেখবে। আমরা যারা সাধারণ আইনজীবী ছিলাম, আমরা নীরব ছিলাম, আমরা ওনার জামিনের কোনো বিরোধিতা করি নাই। হিন্দুরা উচ্ছৃঙ্খল করেছেন, ওনার সনাতনীরা বা ইসকন যাই হোক, ওনারা আদালত অঙ্গন অবরোধ করেছেন। এখানে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আইনের গতিতে চলবে। পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে, যে জজ সাহেবকে 3-4 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। এই আদালতের আমার যে 12 বছরের ক্যারিয়ারে কোনোদিন দেখিনি আদালতে আদেশ দেওয়ার পর সিডাব্লিউ জেলা হাজতে প্রেরণ করার পর কোনো আসামিকে প্রিজন ব্যান সহ আটকে রাখার কোনো আমরা দৃশ্য দেখি, নজির ফুট বিল্ডিং আমরা দেখি নাই। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমার নাকের দেখেন পাথর মারছে, ওইটা পাথর আমার নাকে এসে পড়ছে। আমাদের পাশ থেকে আলিফকে ধরে নিয়ে গিয়ে তারা জবাই করে। চট্টগ্রামে ইসকনরা এক মুসলিম ভাইকে সবার সামনে জবাই করে হত্যা করেছেন। তিনি ছিলেন একজন অ্যাডভোকেট আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শুধু তাই না, ভাইরে ভাই, আমরা দিলাম তোদের মন্দির পাহারা, আর তোরা কি করলি? আমাদের মসজিদ পর্যন্ত শেষ পর্যন্ত ভেঙে দিলি। ছি, তোদের প্রতি নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। যারা যারা আমাদের এই মুসলিম ভাইটিকে হত্যা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হোক বলে দাবি করতেছি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা খবর দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখান থেকে দেখব বিস্তারিত। ধরছে, ইট দিয়ে প্রথমে মারছে, তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না, পাটা জবাই করে ওই খড়গ দিয়ে এক কোবাইছে। এখানে ওরা যে সত্যাযজ্ঞ চালিয়েছে আজকে আদালতের মতো সংবেদনশীল এরিয়ায়, ওরা ধর্মীয় দোহাই দিয়ে আর চলা যাবে না। এখানে যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, আমরা তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছি। হিন্দু ধর্মের একজন নেতাকে নিয়ে আসছে, এটা আইনের বিষয়, আইন দেখবে। আমরা যারা সাধারণ আইনজীবী ছিলাম, আমরা নীরব ছিলাম, আমরা ওনার জামিনের কোনো বিরোধিতা করি নাই। হিন্দুরা উচ্ছৃঙ্খল করেছেন, ওনার সনাতনীরা বা ইসকন যাই হোক, ওনারা আদালত অঙ্গন অবরোধ করেছেন। এখানে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আইনের গতিতে চলবে। পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে, যে জজ সাহেবকে 3-4 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। এই আদালতের আমার যে 12 বছরের ক্যারিয়ারে কোনোদিন দেখিনি আদালতে আদেশ দেওয়ার পর সিডাব্লিউ জেলা হাজতে প্রেরণ করার পর কোনো আসামিকে প্রিজন ব্যান সহ আটকে রাখার কোনো আমরা দৃশ্য দেখি, নজির ফুট বিল্ডিং আমরা দেখি নাই। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমার নাকের দেখেন পাথর মারছে, ওইটা পাথর আমার নাকে এসে পড়ছে। আমাদের পাশ থেকে আলিফকে ধরে নিয়ে গিয়ে তারা জবাই করে হত্যা করেছে। সুতরাং এই ইসকন হচ্ছে যে একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে আমরা এই মুহূর্তে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে। আমরা চাই এই ইসকন নিষিদ্ধ করার যদি দাবি না হয়, তারা হচ্ছে জঙ্গি সংগঠন। এখন বর্তমানে আজকে আদালতে যে তারা কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের প্রমাণ করে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আমার হয়েছে কিনা মনে নাই। আমার বেশি আদরের ভাই ছিল এটা, আমাদের সবার প্রিয় ছিল। ও কোনোদিন কারো দোষ করে নাই, সবার ভালো করে আসছে। তো ছোটো থাকতে পর্যন্ত সবার ভালো করে আসছে। তো ও কোনোদিন কারোর সাথে অন্যায় করে নাই। ও আইনজীবীর মধ্যে এমন ভালো ছিল, তো ওর মতো আইনজীবী আর নেই। ও সবার ভালো চাইছে, কারো থেকে টাকাও নেয় নাই। ও বেশি দোয়া করছে ও সবাই ওকে। আল্লাহর বিচার দিকে আল্লাহর ফসল। আমরা একটু পরে দুর্ভাগ্যজনক, আজকে কোনো পুলিশ কোর্ট বিল্ডিং প্রিমিসেসে ছিল না। আজকে তারা কোর্ট বিল্ডিংয়ে না থাকা, পুলিশ না থাকার কারণে ইসকনের এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন।
বিকেল 4টার দিকে কোর্ট বিল্ডিং থেকে নামার পথে অসংখ্য মোটরসাইকেল, গাড়ি, কার, প্রাইভেট কার, মসজিদের গ্লাস, ইমাম সাহেব থেকে শুরু করে যাকে পেয়েছে তাকে মারধর করেছেন। সর্বশেষ আমাদের এই ভাই যিনি মারা গেছেন সাইফুল ইসলাম, তাকে আহত করেছেন, তাকে কুপিয়ে হত্যা করেছেন। এবং আমরা বলতে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীকাল আমাদের জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল কোর্টে কর্মবিরতি। দর্শক, চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইতিমধ্যেই খবর বেরিয়েছে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সেখানে একজন নিহত হয়েছে এবং এই নিহত হবার বিস্তারিত বর্ণনা দর্শক আমি এই মুহূর্তে দিতে পারছি না। সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন এবং তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, যার বয়স 35। তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। কিভাবে সাহস হয় একজন আইন কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা? এই সংঘর্ষের ফাঁকে কারা হামলা করলো, কারা হামলা করে তাকে নিহত করলো, এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সম্ভবত ষড়যন্ত্রকারীরা একটা লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। লক্ষ্যটা হলো এই যে বাংলাদেশে একটা বড় ধরনের একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটানো। আমার যেটা মনে হচ্ছে, নতুবা কি এমন ঘটনা ঘটলো যখন পরিস্থিতি সব শান্ত হয়ে গেল, যখন নাকি বিভিন্ন ঘটনার ব্যাপারে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে জমায়েত কি উদ্দেশ্য থাকতে পারে? এর উদ্দেশ্যটা কি? এবং যে সমস্ত দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়া মানে এটা কোনো বাংলাদেশের নাগরিকদের দাবি দেওয়া হইতে পারে না, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দাবি দেওয়া উত্থাপন করছে এবং একেবারে বিভাজন, ধর্মীয়ভাবে বিভাজন তৈরি হচ্ছে। তো এটা কি সাম্প্রদায়িকতা না? এটা কি উস্কানি না? যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে চিন্ময় কৃষ্ণ দাসকে, তার ব্যাপারে তাকে তো মানে ক্রস ফায়ার করা হয়নি, তাকে তো গুম করা হয়নি, তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তো আদালতে ফাইট হবে, তার বিরুদ্ধে অভিযোগ, যদি না হয় সে জামিন পাবে। কিন্তু এটা নিয়ে ভারতের উদ্বেগ, এটাও খুব রহস্যজনক। কেন ভারত উস্কানি দিচ্ছে? এবং সেই বলে বলিয়ান হয়ে আজকে চট্টগ্রাম আদালতে, যাকে আদালত বলছে তার জামিন নাকচ, তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে, সেই আদেশের প্রতিবাদে আজকে এই চিন্ময়ের অনুসারীরা তাণ্ডব ঘটিয়েছে। সেই তাণ্ডবের এক পর্যায়ে এই প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে এবং তার যে ছবি হাতে এসছে, তার উপর যেভাবে নৃশংসতা চালানো হয়েছে, অমানবিক। পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায়, কিন্তু তারপরও মানে লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কিন্তু এই ঘটনায় অন্য যে কোনো পরিস্থিতিতে একদম সরাসরি গুলি চালানোর মতন একটি পরিস্থিতি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় এই মবটাকে তারা হ্যান্ডেল করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সমকালকে নিশ্চিত করেছে এই নিহত হওয়ার ঘটনাটি। আদালত এলাকায় এ সময় বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর সহ পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় সেখানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এর আগে মঙ্গলবার সকাল 10টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণকে
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দর্শক, সবই বিচারিক প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া। এই আইনগত প্রক্রিয়াকে কারা বাধা দিচ্ছে, কারা নস্যাৎ করছে, কাদের উস্কানি আছে, সেটি নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। হয়তো বিষয়টা খুব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে সবার সামনে। দেশবাসী, আমজনতা শান্ত হয়ে সব কিছু কিন্তু দেখছে, তারা পাল্টা কোনো জবাব দিচ্ছে না। তারা সবই আইনগত ভাবে কি হয়। কে খুব বড় একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বাংলাদেশে চট্টগ্রাম আদালতে ইসকন নেতা চিন্ময় কুমার ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পর সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আদালতে তোলা হয়েছিল চট্টগ্রামের। সেই আদালতে একটি ঘটনা ঘটেছে। সেখানে আদালতে প্রতিবাদকারী একজন আইনজীবীকে তুলে নিয়ে খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। সেইটির যে ঘটনা, সেই ঘটনাকে যিনি প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে, তিনি আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট সাজিদ আব্দুল্লাহ। পাশাপাশি প্রিয় দর্শক, এই যে ঘটনাগুলি ঘটছে গত দুদিন যাবৎ মোটামুটি একটি অসহিষ্ণু অবস্থা তৈরি করেছে রাজধানী থেকে শুরু করে সারা বাংলাদেশে, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এবং ঢাকায় বিভিন্ন থেকে ডেকে আনা মানুষদেরকে। এর পেছনে আসলে নেপথ্যে কারা, কি কারণে, কি উদ্দেশ্য করছে সেগুলো আমরা বুঝবার চেষ্টা করব। এবং আমরা দেখতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি, রাজ্য প্রধান। তিনি অনেকটাই, আমি বলবো যে অনেকটা বেয়াদবি করেছেন। কারণ হলো, এই কারণে বলছি আমি, আমার চোখে এটি ভালো লাগেনি যে আরেকটা দেশের নেতা বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার যে দুঃসাহস তিনি দেখিয়েছেন, তার পেছনে আসলে কি রয়েছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারিনি। আমার এই কারণে আমি শব্দটি উচ্চারণ করেছি, কারণ এমন দুঃসাহস দেখাবার কোনো ধরনের নৈতিক বা রাজনৈতিক বলুন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের টার্মস এর মধ্যেই পড়ে না তার এই আচরণ। আমরা এ নিয়ে কথা বলার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে সবকিছু মিলিয়ে কথা বলার জন্য শহীদুদ্দিন মাহমুদ স্বপন, তিনি সাধারণ সম্পাদক জেএসটি, আছেন মেজর রেজাউল করিম রেজা, তিনি নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি আমাদের সাথে রয়েছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সাথে যুক্ত হবার কথা জনাব নরেন্দ্রনাথ মজুমদার, তিনি সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আমার সাথে আছেন অ্যাডভোকেট সাজিদ আব্দুল্লাহ সাইফ, তিনি প্রত্যক্ষদর্শী, যেটি বললাম এই চট্টগ্রামের ঘটনার। এবং ইসমাইল সম্রাট রয়েছেন, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন শীর্ষ নেতা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট সাজিদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে শুরু করতে চাই যে আপনি কি দেখেছেন আজকে আপনার একজন সহযোগীকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, একটু আপনার কাছে শুনতে চাই। আপনি সেখানে ছিলেন যত। আমি 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 কি ঘটনার শুরু থেকে টানবো? হ্যাঁ, টানতে পারেন। জি, এখানে প্রথম হচ্ছে আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে পুলিশ প্রিজন ভ্যানে করে, পুলিশের একটা ডিবি অর্থাৎ একটা মাইক্রোতে করে ইয়েকে অর্থাৎ চিন্ময় দাস, যে চিন্ময় কুমার, তাকে হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এর মধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনী, পুলিশ চতুর্দিকে নিরাপত্তা জোরদার করছে আদালত প্রাঙ্গণে। ইন দ্য মিন টাইম তাকে আনার পরে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার পর্যায়ে শুনানিতে বিভিন্ন বাক বিতণ্ডা হয়। প্রথমে কোর্ট হচ্ছে যে আমাদের মেট্রোপলিটন MM6 এর কাজী শরীফ সাহেব, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি একটু বিব্রত বোধ করেন। আফটার দেন এটা দ্বিতীয়বার আবার শুনানি হয়। শুনানিতে হচ্ছে আইয়ু তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের প্রার্থনা করেন, এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিল, সনাতন ধর্মাবলম্বী এবং যারা ছিল, তারা হচ্ছে তার জামিন প্রার্থনা করেন। এই মুহূর্তে আদালত উভয় পক্ষকে শুনে এক পর্যায়ে রিমান্ডের আবেদনও নামঞ্জুর করে দেন,
এবং পাশাপাশি হচ্ছে যে তার যে জামিন প্রার্থনা ছিল, তখন আদালত বলছে এটা যেহেতু একটা রাষ্ট্রদ্রোহের মামলা, এটা আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার বহির্ভূত জামিন দেওয়া, আদালত জামিন দেয়নি। এতটুকু অর্ডার হয়ে গেছে। অর্ডার পাস হওয়ার পরে আসামিকে স্বাভাবিক নিয়মে জিজুয়াল আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে নিচ থেকে। এর মধ্যে আদালত প্রাঙ্গণে যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একবারে বিভীষিকাময় একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার এক পর্যায়ে তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিচে নিয়ে যাওয়া হলো। নিচে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই প্রিজন ভ্যানে উঠালো, তখন চতুর্দিক থেকে হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অসংখ্য পাবলিক, হিন্দু ধর্মাবলম্বী, ওরা সবাই এসে প্রিজন ভ্যান ঘেরাও করে ফেললো। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ার এক পর্যায়ে এই ঘটনা 11:30 থেকে শুরু। 11:30 থেকে দেখলাম এর মধ্যে তাদের আরো অসংখ্য লোক কোর্ট বিল্ডিং এ ঢুকতেছে, নারী পুরুষ, কেউ গেরুয়া পতাকা নিয়ে আসতেছে, কেউ হাতে ব্যাগ নিয়ে, বিভিন্ন ধরনের তারা আসতেছে। আসার পরে একেবারে 3টা যখন হচ্ছে, তখন একেবারে কোর্ট বিল্ডিং এ তাদের একেবারে বিশাল একটা অবস্থান তারা এমন ভাবে প্রেসার ক্রিয়েট করছে পর্যায়ে আমাদের সিএমএম মহোদয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়, তাদের যে জামিন নামঞ্জুরের আদেশটা, ওই আদেশের নকল ইনস্ট্যান্ট দেওয়ার জন্য একটা আদেশ দিছে। অ্যাজ ইউজুয়াল আমরা জামিন নামঞ্জুর হলে আদেশটা আমরা পাইতে 2-3 দিন আমাদের চলে যায়, তো সহজে পাই না। যাই হোক, ওনারা নকল নেওয়ার পরে ওনারা আবার মহানগর দায়রা জজ কোর্টে গেছে। মহানগর দায়রা জজ কোর্টে গিয়ে এক ধরনের প্রেসারাইজ করে তারা চাচ্ছে মানে জামিন দিতে হবে, এটা কোনো সাধারণ আসামি না। যদিও কোর্ট তার আদেশে বলেছেন তাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল একজন ধর্মীয় নেতা হিসেবে বলছে সুন্দর আচরণ করার জন্য, এবং তাকে কোর্ট থেকে ডিভিশন দেওয়া হয়েছে এবং ধর্মীয় নেতা হিসেবে ভালো আচরণ করতে বলছে। কিন্তু তারা এক পর্যায়ে গিয়ে মহানগর দায়রা জজের কাছে প্রেসারাইজ করতেছে এবং জামিন আজকেই দিতে হবে। মহানগর দায়রা জজ সর্বশেষ বলছে আমি কালকে শুনবো, এটা মিস মামলা মনে বলে যেন আজকেই দিতে হবে, এবং ওনাকে ইসকন এবং হিন্দু ধর্মাবলম্বী সনাতনপন্থী যারা আইনজীবী আমরা জানি, ওরা ওনাকে এক ধরনের অবরুদ্ধ করে রাখছে, এবং সাথে সাধারণ পাবলিক সহ, সাধারণ পাবলিক বলতে সাধারণ ইসকনপন্থী যারা আছে এবং সনাতনী যারা আছে, তারা ওনাকে ঘেরাও করে এজলাস থেকেও বের হতে দিচ্ছে না, ওনার কাজ কামরা থেকেও বের হতে দিচ্ছে না। এর মধ্যে নিচে যে প্রিজন ভ্যানের সামনে তাদের একটা বিশাল উপস্থিতি, আদালতের সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, তার প্রশাসন নির্বিকার আছে, প্রশাসন কোনো ধরনের কোনো কিছু করতেছে না, চতুর্দিকে প্রশাসন মতো বসে আছে, কেউ নিয়ে যাচ্ছে না এবং তাদেরকেও সরাচ্ছে না। জি, আদালত ভবনের নিচে এক পর্যায়ে তারা করলো কি, ইট পাটকেল মারা শুরু করছে আদালতে, এবং আমাদের সামনে আদালতের চেয়ার ভাঙা শুরু করতেছে। তখন প্রশাসন তাদেরকে যখন বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ, জিএ পাইপ, এগুলো নিয়ে আদালত প্রাঙ্গণে যে আমাদের আইনজীবীদের গাড়ি, সাধারণ বিচার প্রার্থীদের যে গাড়ি আছে, যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দেওয়ার পরবর্তী সময়ে তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে, সেই মসজিদে, এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে, সেই মসজিদে মোহরমোহ তারা ঢিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি ঘোড়া যা পাইছে সব ভাঙচুর করছে। তা আমরা যারা আইনজীবী ছিলাম ওই সময়, আমরা জোহরের নামাজ কেউ পড়ছে, কেউ পড়ার পরে বের হচ্ছে, আমাদের যেহেতু একটা, আমরা মুসলমান হিসেবে আমাদের একটা যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, তখন আমরা সেটার প্রতিবাদ কেন করছি, এই যে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যাকে শহীদ করা হয়েছে, সেও আমাদের সাথে ছিল। তখন এক পর্যায়ে তাকে তারা কি করছে, তার আবার আরেকটা বিষয় বলে রাখি, কেন অনেকে জানে না, তার পায়ে একটু কোড়া আছে, একটু পা হাঁটতে পারে না, স্বাভাবিক হাঁটতে একটু সমস্যা হয়, যেটা আমাদের অনেক আইনজীবীরা জানে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, সে আমার বাড়িও লোহাগাড়া, তার বাড়িও লোহাগাড়া, আমরা ছোট থেকে একসাথে আমাদের পরিচয়, আইনজীবী হওয়ার আগ থেকে। পরবর্তী সময়ে তাকে এই ইসকন জয় শ্রীরাম স্লোগান দিয়ে
তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যায়। আর তখন আমরা আইনজীবী ছিলাম কম, আমরা কিছুই করতে পারিনি, তাদের সংখ্যা ছিল বেশি। নিয়ে গিয়ে তারা তাদের এই যে আমাদের যে মেথরপট্টি যেটা বলে আইনজীবী ভবনের অপোজিটে মেথরপট্টির ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায়, আমি একটু আগেও তার লাশটা দেখে আসছি মর্গে থেকে, এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে, মারি দেওয়া হয়েছে, তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চোখ বের হয়ে গেছে আর একটা চোখ এভাবে খোলা আছে, মুখটা হা করে আছে, দাঁতে দাঁতে এখানে সব জায়গায় ইট দিয়ে মারছে। এইভাবে জি, হ্যাঁ, আমার একটা কথা হলো, জি, এভাবে করে তাকে মূলত তারা হত্যা করে, এর মধ্যে আমরা আমাদের যারা বাকি আইনজীবীরা আছে তারা সহ এসে এবং আমাদের প্রশাসনকে খবর দিয়ে আমরা ভিতরে গেছি। ভিতরে গিয়ে তাকে যখন আমরা নিচ্ছি তখন তার নিথর দেহ, তখন তাকে মেরেই ফেলছে। এখন শুধু থাকতে নয়, আমাদের এদিকে যাওয়ার সময় আমাদের কিছু হিন্দু ভাইদের গাড়ি ছিল, তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিছে, তারপরেও তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে মারছে, তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য বিচার প্রার্থীকে তারা ইট পাটকেল দিয়ে মেরে মাথা ফেটে দিছে। আমাদের আরো 2-1 জন আইনজীবী আহত হয়েছে এবং রঙ্গম টাওয়ারটা যেটা জানায় সেখানে আমাদের অসংখ্য আইনজীবী, ওই আইনজীবীদেরকে তারা এক ধরনের জিম্মি করে রাখছে। পরে আমরা প্রশাসন সহ গিয়ে তাদেরকে আমরা কি করছি, উদ্ধার করছি। এই হচ্ছে আজকের মূলত অবস্থা। এর পরবর্তী সময়ে তারা জয় শ্রীরাম দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে। এই ছিল আজকের অবস্থা। হ্যাঁ, এই যে জয় শ্রীরাম দিয়ে তারা অ্যাডভোকেট আলিফকে তুলে নিয়ে হত্যা করেছে, এরা কারা? এদের পরিচয়টা কি আপনি সুস্পষ্ট ভাবে বলতে পারবেন? আপনার সামনে কি ঘটেছে নাকি অন্য কোনো নেপথ্য, অন্য কোনো কেউ এটাকে ঘটিয়েছে এবং ইসকনের নাম দিয়েছে? কারণ এই ধরনের কথাবার্তা আসবে পরে, এটাই স্বাভাবিক, আমরা জানি। কিন্তু আপনাদের যেহেতু মাত্র ঘটনা ঘটেছে, আপনার চোখের সামনে, আপনি যে সেখানে ছিলেন, রাইট? জি জি, আমি ছিলাম এখানে। এটা ইসকনে ঘটিয়েছে এই জন্য আমরা জানি, কারণ আমরা অতীত থেকে যাদের ইসকনের সদস্য হিসেবে জানতাম, বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী এবং ইসকনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সমস্ত হিন্দুরা কোর্ট বিল্ডিং আসতো, তারা এসেছে, তাদেরকে দেখেছে এবং তাদের পন্থী যারা আইনজীবী আছে এবং তারাই তাদেরকে প্রোটোকল দিয়েছে এবং তাদেরকে শেল্টার দিয়ে কোর্ট বিল্ডিং এ প্রবেশ করিয়েছে। সচরাচর আজকে তারা যেই জায়গায় চলে গেছে ওই জায়গায় কোনো সাধারণ বিচার প্রার্থী যাইতে পারে না। ওইখানে এখানে আদালতের একটা রেস্ট্রিকশন বিষয় আছে, স্বাভাবিক কার্যক্রম চলে সেখানে তারা। এবং আরেকটা বিষয় বলে রাখি, তারা যে ব্যাগগুলো আনছে, তাদেরকে যখন ধাওয়া দিচ্ছে তাদের ব্যাগগুলো ফেলে চলে গেছে। ওই ব্যাগগুলোতে তারা ছুরি নিয়ে আসছে, রড নিয়ে আসছে, GA5 নিয়ে আসছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? এভাবে আদালত ভবনে এই জিনিসগুলো নিয়ে তারা চলে আসে। তো আপনারা কিছু করতে পারেননি? ওখানে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আপনারা যারা অ্যাডভোকেটরা ছিলেন বা সাধারণ মানুষ কি ছিল কিনা, বা এত মানুষ সেখানে ঢুকতে পারার কোনো কিভাবে অনুমতিটা পেল? আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে কড়াকড়ি করলো, পরবর্তীতে কড়াকড়ি করে নাই, তারা স্বাভাবিক ঢুকে গেছে এবং যারা বললাম যারা ইসকনপন্থী যারা আইনজীবী আছে তারা তাদেরকে প্রোটোকল দিয়ে তাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছে। আর তাদের যে এত পূর্ব পরিকল্পনা, আমরা এত কি বিষয় আমরা জানতাম না। এটাই ছিল মেইন বিষয়। আমরা এজ ইউজুয়াল বিচার কার্য পরিচালনা করতেছি স্বাভাবিক। আচ্ছা, এখন তার পরিবারের অবস্থা কি? তার পরিবারের আসলে পারিবারিক অবস্থান তার পরিবারের কি আছে এবং পরবর্তীতে আপনারা কি করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত হচ্ছে? আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা আমাদের বারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে হয়নি। আমরা আগামীকালকে সকাল 10:30টায় আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের আইনজীবীদের আমাদের সোনালী ব্যাংক ভবনের নিচে আমরা একটা বিক্ষোভ দিছি এবং আগামীকালকে আমরা একটু আগে আসলাম, আগামীকালকে সকালে তার লাশের পোস্টমর্টম হবে, আমরা তার জানাজা পড়ব। তৎপরবর্তী সময়ে আমাদের যে আইনি সিদ্ধান্ত আছে, আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ার আলোকে আমরা সামনে আগাবো। এবং তার পরিবারের দিকে যদি বলতে যাই, তার বাবা আছে, তার ভাই আছে এবং তার একটা মেয়ে আছে, ছোট মেয়ে, এবং বিয়ে করছে রিসেন্টলি, একটা ছোট মেয়ে আছে, তার ওয়াইফ আছে। একেবারে হচ্ছে যে
মানে তার উপরই তার পরিবারটা নির্ভরশীল। এবং সে হচ্ছে যে এখানে, আমি আরেকটা বিষয় সাইফুল ভাই আপনার মাধ্যমে তথ্য দিয়ে রাখি, আমাদের কিছু নিউজ, বিশেষ করে ডিবিসি নিউজ সহ কিছু নিউজ তাকে শিক্ষানবিশ আইনজীবী এবং তাকে সন্ত্রাসীরা হত্যা করছে বলছে। একদম সত্য নিউজ, আমরা নিজেরা চক্ষুর সাক্ষী। সকাল থেকে তাকে ইসকন এবং সনাতনী সন্ত্রাসীরা নিয়ে গিয়ে তাকে হত্যা করছে, এবং সে একজন সুপ্রিম কোর্টের এনরোলড লয়ার, তাকে বলা হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী। এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আপনার এই এটা কোন গণমাধ্যম এটা বলেছে? এটা ডিবিসি করছে, ডিবিসি নিউজ করছে। আচ্ছা, তারা বলেছে শিক্ষানবিশ, কিন্তু সে একজন প্র্যাকটিসিং আইনজীবী এবং সুপ্রিম কোর্টের এনরোলড আইনজীবী, আপনারা বলতে চাচ্ছেন। খুবই দুঃখজনক আসলে পুরো ঘটনাটা। আমার নিজেরই খুব খারাপ লাগছে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ফেসবুকের আমাদের সবচেয়ে বড় পেজ, অফিসিয়াল যে পেজটিতে যারা দেখার জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে, দুঃখজনক ভাবে সেই পেজটিতে আমাদের লাইভটা যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু যাচ্ছে না। কিন্তু ইউটিউব থেকে শুরু করে অন্যান্য পেজে এই মুহূর্তে লাইভটি যাচ্ছে। আমি ফেসবুকের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি, করে আপনারা ইউটিউব আপাতত দেখতে পারেন। আমি একটু যেতে চাই জনাব মেজর রেজাল করিম রেজা, আপনার কাছে যেতে চাই। শুনলেন এতক্ষণ এই নৃশংস হত্যাকাণ্ডের, বিভৎস হত্যাকাণ্ডের বিষয়টি। এক তরতাজা প্রাণ আদালত প্রাঙ্গণে, কোর্ট পরিহিত, আদালতের যে কোর্ট আছে কালো কোর্ট, সেই কোর্ট পরিহিত অবস্থাতে একজন আইনজীবীকে তাকে তার ধর্মীয় উপাসনালয় থেকে বের হয়েছে, সেখান থেকে উপাসনালয়ে আক্রমণের প্রতিবাদ করতে গিয়ে সে এরকম ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই। সাগর ভাই, আসসালামু আলাইকুম, এবং সকল দর্শক শ্রোতা আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমি ডিটেল কথাটা আপনার উত্তরে, একদম স্ট্রেট উত্তরে যাওয়ার পূর্বে আমি সংক্ষেপে একটু ইসকন সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি ইসকনটা কি, আজকে যে ইসকন নিয়ে বাংলাদেশে এত কিছু, আমি মনে করি একটু হলে ইসকনের ইতিহাসটা জানা উচিত। ইসকন মূলত এটা অ্যাকচুয়ালি যেটা ফুল নামটা হলো আপনার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা এক কথা যেটাকে বলা হয় কৃষ্ণ মুভমেন্ট, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন, বা শ্রীকৃষ্ণের জন্য যে একটা ওদের যে মানে মুভমেন্ট, এটাকেই মিন করে। এবং এটার মূল লক্ষ্যটা আসলে, এই ইসকনটা আসলে মূলত আপনার এটা মূলত আপনার কি বলে, এটা ফিলোসফিক্যাল বেসড হচ্ছে আপনার সংস্কৃতি, যে টেক্সট বুক যেটাকে বলা হয় ভগবদ গীতা এবং ভগবত পুরাণা, এই দুইটার সংমিশ্রণে ভগবদ গীতা এবং ভগবত পুরাণা হচ্ছে মূলত সংস্কৃত টেক্সট, এবং এটার এই ফিলোসফিক্যাল বেজের উপর এটার উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে। এবং এটার মেইন টিচিংটা হচ্ছে সাধারণত আপনার একটা গোল নিয়ে, এটা আমার কথা না, ইসকনের ভাষা। ইসকন যে ভগবত গীতা এবং ভগবত পুরাণা থেকে ওরা যে কনসেপ্টটা নিয়েছে, সেই কনসেপ্টটার টিচিংটা হচ্ছে, আলটিমেট গোল হচ্ছে যে ফর অল লিভিং বিংস ইজ টু রিঅ্যাওয়েকেন দ্য লাভ ফর গড। মানে যত মানে জীবিত জীবজন্তু, মানে আমাদের মানব সভ্যতা আছে, যে অল লিভিং বিংস বলতে মানব সভ্যতাকে বোঝায়, সবার মধ্যে এমন একটা সেন্টিমেন্ট জাগিয়ে তোলা, মানে যে তাদের মধ্যে মানে গডের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তোলা, এটা হচ্ছে সেন্টিমেন্ট। এখন গড বলতে আবার ওদের ওই ইসকনের ওখানে আবার মেনশন করা হচ্ছে, গড বলতে আল্লাহকে বুঝায়, রামকে বুঝায়, দেন আপনার মানে সো যদি আল্লাহ রামকে যদি তারা গডকে বুঝায়, তার মানে আমরা মুসলমান যারা গডের প্রতি প্রেম ভালোবাসা, তাদেরকেও এখানে সে বাদ দিতে পারবে না। তাতে কারণ মূল লক্ষ্যবস্তু কিন্তু ওখানে লেখা নাই যে হিন্দুইজম, এখানে লেখা হচ্ছে গডের প্রতি আপনার ভালোবাসা জাগিয়ে তোলা, এটা রিঅ্যাওয়েকেন করা, ওদের ভাষাটা রিঅ্যাওয়েকেন দেয়ার লাভ, তাদের ভালোবাসাটা জাগিয়ে তোলা। তো সেটাই যদি ওদের মূল টিচিং হয়, তাহলে বাংলাদেশে ইসকন যেটা করে, এটা ওদের মূল টিচিং থেকে ওরা বাইরে, ওইটার ভিতরে তারা নেই। ওদের যে মেইন থিম
সেই থিম থেকে তারা দূরে সরে গেছে। আচ্ছা, এখন ইসকনটা কবে তৈরি হয়? ইসকনটা এটা তৈরি হয় আপনার 1966 থেকে, এবং এটার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যাকে বলা হয়, তিনি হচ্ছেন মূলত, ওনার নাম হচ্ছে প্রভুপাদা। আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে। প্রভুপাদা হলো মানে ফুল নেমটা হচ্ছে ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদা। এই ব্যক্তি হলো ইসকনের ফাউন্ডার বলা হয়, এবং তিনি এটা 1966 সাল, মানে 50 বছরের বেশি বয়স হয়েছে, বাট 100 বছর হয়নি। অথচ হিন্দু ধর্ম কিন্তু হাজার হাজার বছরের ইতিহাস, মানে 2000 বছরের পূর্বেও হিন্দু ধর্মের পাওয়া যায়, মানে অস্তিত্ব ছিল বলে জানা যায়। সো 2000 কি 3000 বছর পূর্বে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। সেখানে তাদের এই ইসকনটা তৈরি হয় আপনার 1966 থেকে। তার মানে কি, ইসকন পুরো হিন্দু ধর্মকে, মানে ধর্মের এটা মূল ভিত্তি না, বা হিন্দু ধর্মত্ববাদটাকে বা হিন্দুত্ববাদকে এটা যে রিপ্রেজেন্ট করে তা না। ইসকন যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মগোষ্ঠী আছে না, যেমন ধরেন হরকাতুল জিহাদ, আরো কতগুলো সংগঠন আছে না, এইরকমই একটা সংগঠন হচ্ছে ইসকন। সো এই ইসকনকে তাহলে যদি সেরকমই একটা সংগঠন হয়ে থাকে, এই কথাটা খেয়াল করবেন, যদি ইসকন, আমরা যদি এই যে আমরা আমাদের বাংলাদেশে কি বিভিন্ন ধর্মগোষ্ঠীকে আমরা অনেক সময় জঙ্গি গোষ্ঠী বলে থাকি না, ইসকনও কিন্তু ওই রকমই একটা গোষ্ঠী, ধর্মগোষ্ঠী। তাহলে ইসকনও ভারতে কিন্তু সাধারণ যারা অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল যারা হিন্দুত্ববাদ বিশ্বাসী, তাদের বিরাট একটা অংশ কিন্তু ইসকনকে সমর্থন করে না, কারণ তারা ছোট্ট একটা গোষ্ঠী মাত্র। আর মেইন স্ট্রিম হিন্দু যারা, তারা কিন্তু এটার সাথে নাই। তাহলে এই ইসকন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠান, সংগঠন। এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন? প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন এরকম একটা ছোট্ট একটা, যেই হিন্দু সংগঠনটা আপনার 66 সালে তৈরি হয়েছে, সেটা নিয়ে ভারতের বিজেপির বা হিন্দুত্ববাদ তথা কলকাতার বিজেপি, তাদের এত মাথা ব্যথা কেন? কারণ একটাই, সেটা হচ্ছে এই ইসকনটা আসলে ধর্ম প্রচারকদের মূল লক্ষ্য না। ইসকনের মূল লক্ষ্যটা বাংলাদেশে একটা ভিন্ন পারপাস নিয়ে তারা এখানে কাজ করছে। আর বাংলাদেশে ইসকন অন্যান্য জায়গার ইসকন থেকেও ডিফারেন্ট। আমার পয়েন্টগুলো খেয়াল করবে সাগর ভাই। বাংলাদেশে ইসকন আর অন্যান্য দেশের বা ভারতের অন্যান্য জায়গায় যে ইসকন, এটা ফার ডিফারেন্ট। আর একটু তথ্য দেই, ইসকনটা কিন্তু এটা আপনার প্রায় 500-এর উপরে কিন্তু মেজর সেন্টার আছে এদের, 500টার উপরে সেন্টার আছে এদের, টেম্পল আছে, এবং বিভিন্ন কমিউনিটি আছে, এবং বিভিন্ন এদের মানে আপনার এখানে মিলিয়নস অফ লোকজন এখানে কাজ করতেছে ওদের ইসকনের হয়ে। এবং ভারত তথা ভারতের বাইরেও ইসকনের বিভিন্ন অফিস আছে, যেমন নিউ ইয়র্কে আছে, বাংলাদেশে আছে, তারপর পার্শ্ববর্তী কিছু কান্ট্রিতে আছে, এবং তারা বিভিন্ন ওই যে ব্যাংকের শাখার মতো করে ব্রাঞ্চ আকারে এটাকে এক্সপানশন করছে তারা। সো এই ইসকনটা বাংলাদেশে ওদের একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে, যেটা আমরা গত কয়েক বছরে দেখতে পাই। প্রচন্ড ওই যে আজকে ইন্ডিয়ান টিভি চ্যানেল, আমারও আজকে রাত সন্ধ্যার সময় ইন্ডিয়ার এনডিটিভিতে একটা ইন্টারভিউ ছিল, সেখানে কথা বলতে যে, যদিও কথা বলতে পারছিলাম না, কারণ তারা একটা প্রিঅকুপাইড উত্তর আমার কাছে জানতে চাচ্ছিল। সেখানে একটা জিনিস মেনশন করেছিলাম আমি, যে তোমরা বাংলাদেশে এত হিন্দু ক্ষত বিক্ষত হলো, এত হিন্দুর প্রতি টর্চার হলো, এত কিছু ঘটলো, নিপুণ রায়কে আহত করা হইলো, তারপরে গয়েশ্বরচন্দ্র রায় তাকে আহত করা হলো, তারপর বিশ্বজিতের মতো ঘটনা ঘটলো, তখন তোমাদের মাথা ব্যথা হলো না? এটা কিন্তু আমি এনডিটিভিতে আজকে বলেছি, যে এত ঘটনাগুলো তখন তো ইসকন কোনো মাথা চারা দেয়নি। বর্ডারে একটা মেয়েকে হত্যা করা হলো, তখনও ইসকন মাথা চারা দেয়নি, বরং সেটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। এখন এই মুহূর্তে ইসকন যে ভূমিকাটা পালন করছে, এটা তো অনেকটা সত্যিকার অর্থেই এটা সবাইকে, এটা সবার মনে একটা সন্দেহ উদ্বেগ তৈরি করছে। আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে ইসকন যে কাজগুলো করে আসতেছিল, সেই জায়গাগুলোতে পরিষ্কার বোঝা যায় তারা কি ধর্ম নিয়ে কাজ করে না অন্য কিছু নিয়ে কাজ করে, কারণ তাদের কাজের প্যাটার্নগুলোই ডিফারেন্ট। এখানে ধর্ম, ওদের যে মূল তত্ত্ব, ওদের যে মেইন আলটিমেট গোল, যে গডের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা,
সেটাই যদি এটা ওদের ওদের ইসকনের একদম মোটিভে লেখা, সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ সেটা হলো সেটা মানে হলে তাহলে অন্যান্য এটা কি করছে বাংলাদেশে? এখন গডের মতো বাংলাদেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি যে এবং এই মুহূর্তে তাদের যা ভূমিকাটা রাখছে এর পেছনে কারণটা কি হতে পারে যদি খুব এর কনসেসলি পিছনে বলেন। কারণ হচ্ছে কি, ইসকনকে আমার কাছে যেটা মনে হয়, ইসকন সত্যিকার অর্থে ইসকনকে ভারত বা ভারতের হিন্দু জনগোষ্ঠী ইসকনকে ভালোবাসে না। তাদের ভালোবাসার প্রতিফলন ইসকন না, বরং ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের সেবা করার জন্য। এক কথায় ইসকন ইজ সেন্ট ফর গিভিং দ্যার 100% সার্ভিস টু আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন ইসকনের যে ৮ দফা, ইসকনের ৮ দফা যদি সত্যি জেনুইন হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার হচ্ছে ভারতের সবচেয়ে কাছের বন্ধু, ভারতের সবচেয়ে রিলায়েবল এজেন্ট বা পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ হচ্ছে ভারতের সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশের মধ্যে বাংলাদেশ তখনই ভারতের সবচেয়ে আপনজন হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্লোজেস্ট আপনার কোন একটা মানে রাজনৈতিক দল যার ভারতের সেবা করে থাকে। সেই আওয়ামী লীগের সেবা করার জন্যই মূলত ইসকনকে ভারত বাংলাদেশে সেট করেছে, এবং ইসকন সেটা পূর্বে করে দেখিয়েছে। আজকে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এত কাছের আপনজন, তখন তারা ৮ দফা দাবি আদায় করলো না। মানে আপনি আপনার বাবা যখন ক্ষমতায়, আপনার বাবার কাছে কিছু চাইলেন না, আপনার প্রতিবেশী যখন ক্ষমতায় আপনি তার কাছে চাইতেছেন, কাহিনীটা কি? পরিষ্কার বোঝা যায় যে ভারত বা ইসকন আওয়ামী লীগের কাছ থেকে ৮ দফা দাবি করলো না, দাবি করলো এই সরকারের সময়। আর তারপরে বড় কথা হচ্ছে কি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা আছে, এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না, এটা হচ্ছে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিভাবে ফর্ম করা যায়, কিভাবে একটা ইলেকশন দেওয়া যায় সেজন্য তৈরি হয়েছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই ৮ দফার মধ্যে ৬ থেকে ৭টা দাবি পূরণ করতে চাইলেও পারবে না, কারণ ওইগুলো পূরণ করতে গেলে সংসদের কিছু সংসদীয় ব্যবস্থা থাকতে হয়। যেমন কিছু জিনিস সংসদীয় বিল পাস করা, আরো কিছু বিষয় আছে যে আইনি কিছু জটিলতা আছে, সেগুলো আপনি ওই প্রসেসটা আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না, এটার জন্য আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। সো এটা তারা জানে, তারা কি এটা মনে করেন বুঝে না? তারা অবশ্যই জানে, ইসকন খুব ভালো করে জানে এই সরকার ক্ষমতা নেই এটা দেওয়ার। তাহলে তারা যেহেতু জানে এই সরকারের ক্ষমতা নেই তাদের ৮ দফা মানার, তাহলে কেন চাচ্ছে? তার মানে হচ্ছে আমি আপনার কাছে চাচ্ছি, আমি জানি আপনি দিতে পারবেন না, আর আপনি যখন দিতে পারবেন না তখনই আমার আন্দোলন করার ইস্যুটা আরো ছড়াতে থাকবে। সো ইসকন ভেরি পারপাসফুলি তারা আপনার এই জিনিসগুলো ঘটাচ্ছে যাতে এই সরকার তাদের এই পারপাস ফুলফিল করতে না পারে, এবং তারা তাদের আন্দোলনটাকে একদম স্থায়ীভাবে এটাকে উজ্জীবিত তার মানে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে আপনি বলতে যাচ্ছেন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই না। ক্লিয়ার। এবং এই এখানে তারা ৮ দফাটা, কিন্তু তারা তো বলছে আগেও তারা শেখ হাসিনা আগের প্রতিপক্ষ সরকার আমলেও তারা একই আন্দোলন করেছে, সেই আন্দোলনের কন্টিনিউশন এখন তারা করছে, সুতরাং এখানে ব্যতিক্রম ভাবে তাদের সুযোগ এক্স্যাক্টলি। এবং এটাকে তারা তো শেখ হাসিনার আমলেও একই আন্দোলন করেছে, সেই আন্দোলনেরই কন্টিনিউশন এখন করছে তারা, সেটাকে কেন আপনারা এটা বিভক্ত ভাবে দেখতে যাচ্ছেন, আলাদাভাবে দেখতে যাচ্ছেন? শেখ হাসিনার সময় কি এই ৮ দফা দিয়েছিল আপনি বলছেন? হ্যাঁ, এই ৮ দফা ওই সময় নাকি ছিল, তারা তো বলছে অনেক দীর্ঘদিন ধরে তারা দাবি করছে, বাট নট লাইক দিস। আমি সেটা চেক করছি, তারা যেভাবে বলছে নট লাইক দিস। ৮ দফা দাবি তারা তাহলে তার প্রমাণ দেখাইতে বলেন কিভাবে করছিল। নট এক্স্যাক্টলি। আমি ওইটা আসলে ওইভাবে ডিটেলস আপনাকে এটাই করতে গেলে আমার সময়টা নষ্ট হবে, কারণ এইটাকে খুবই হাস্যকর যে তারা শেখ হাসিনার সময় তারা এভাবে উপস্থাপন করেনি। তাদের এই দাবির কয়েকটা বিষয় ছিল পূর্বে, কিন্তু এবারে যেভাবে তারা প্লেস করেছে নট লাইক দিস, কিছু কিছু অংশ ছিল, বাট এবারের উপস্থাপন কমপ্লিটলি ডিফারেন্ট। আমি একদম কমপ্লিটলি শব্দটা কেন ইউজ করলাম, কারণ এটার সাথে এই উপস্থাপনার সাথে আগের উপস্থাপনার কোনো মিল নেই। আর তারপরে কথা মানে ফর দ্য সেক অফ দেয়ার মানে কথাটাকে মেনে নেওয়ার জন্য মেনে নিলাম, কিন্তু আপনি আমাকে বলেন এই মুহূর্তে এটা আওয়ামী লীগের সময় আপনি পারলেন না, এখন পারবেন কিভাবে? যদি এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়ে থাকতেন তাহলে আপনি কিভাবে করতেন? এক,
দুই হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে এটা এই সরকার পারবে না, তাহলে বারবার এটাকে পুশ করার মানে কি? আপনি নিজেই জানেন এটা পসিবল না, তাহলে এটাকে বারবার সামনে দিচ্ছেন কেন? আচ্ছা, তারপরে আপনি দেখেন এই আন্দোলনে আপনার যে গোষ্ঠীটা এখানে আন্দোলনে নেমেছে, আপনি নরমাল বাংলাদেশে হিন্দুদেরকে চিনেন। এই বাংলাদেশে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আমার প্রতিবেশী অনেক হিন্দু লোকজন ছিল। আমার ক্লাসমেট, বন্ধু-বান্ধব অনেক হিন্দু লোকজন দেখেছি আমি। এই আন্দোলনের সাথে যারা জড়িত এদেরকে অ্যাকচুয়াল আমাদের হিন্দু যারা তাদের সাথে মিল আছে এদের? আপনি বলেন। মিল আছে? Do you find any similarity of any ISKCON members with other Hindu members in Bangladesh, Hindu community people? কোনো মিল নাই। আমাদের এই যে এখানে আপনি কিছু এই যে এক্সট্রিম গ্রুপ এখানে কাজ করতেছে। আপনি দেখবেন ইসকনের প্রত্যেকটা মেম্বার একটু এক্সট্রিমিজমের রিফ্লেকশন তাদের মধ্যে দেখা যায়। মূলত যেটা বুঝতে পারছি আপনি বলতে ইসকনের সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য এই মুহূর্তে রয়েছে। সারা পৃথিবীতে ইসকনের নেটওয়ার্ক, তাদের কর্মকাণ্ড একরকম, আর বাংলাদেশে তাদের কর্মকাণ্ডগুলির পেছনে অন্যরকম উদ্দেশ্য আছে। আপনি এখানে ইউজ করতে পারেন। ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন and they are backed by political conspiracy, এবং এই পলিটিক্যাল কনস্পিরেটর কারা আপনি নিজে জানেন, আমলি। আপনাকে ধন্যবাদ। আমি নরেন্দ্রনাথ মজুমদার আছেন আমার সাথে যুক্ত হয়েছেন, তিনি জনাব মজুমদার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করবেন। আপনিও হিন্দু সম্প্রদায়ের একটা অংশের নেতা, আপনার কাছে কি শুনতে চাই, আপনি শুনেছেন যে আজকে ইসকনের যে জনসমাগম ছিল চট্টগ্রাম আদালতে, সেখান থেকে খুব একটা বড় ধরনের নৃশংস ঘটনা ঘটেছে। একজন আইনজীবীকে তুলে নিয়ে সেখানে হত্যা করা হয়েছে খুব নৃশংসভাবে। আপনি শুনেছেন, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। আসলে ইসকনের সাথে বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক কি, আর ইসকনের এই বর্তমানে তারা দাবি দেওয়া নিয়ে যেভাবে রাজপথে তারা এভাবে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে, যেটি এর আগে কখনো বাংলাদেশে তারা করেনি, এই মুহূর্তে এরকম ভূমিকার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন জনাব মেজর রেজাউল করিম রেজা? আপনি কি মনে করছেন? জনাব নরেন্দ্রনাথ বলছেন। প্রিয় দর্শক, আপনারাও কি মনে করছেন? আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। জি, নরেন্দ্রনাথ বলুন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি এই মধ্যে দিল্লিতে আছি, কিন্তু আমার টাইমটা যে আধা ঘন্টা আগে দিল্লির টাইমটা, এইটা আমার খেয়াল ছিল না, এজন্য আমার টাইমটা এর কারণে হ্যাঁ। আর দাদার বিষয়টা আমি বক্তব্য শুনছি, কিন্তু আপনারা এখানে ইসকন বলতেছেন, আন্দোলন তো ইসকনের নয়। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দনধর, ওনার নাম হচ্ছে চন্দনধর, পরে ওনার ছদ্মনাম আছে চিন্ময়, ছদ্মনাম কি দীক্ষিত নাম ওরকম কিছু হবে। তা এটা উনি কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত, এবং বহিষ্কার করছে ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস, অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না, এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিচ্ছে উনি তাদের শারীরিকভাবে হেনস্থা করছেন, এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না বিধায় ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা ইসকনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী, তিনি 25 তারিখ যে তারা এটা চট্টগ্রামে সমাবেশটা করে, এই সনাতনী নাম দিয়া কি জাগরণ মঞ্চ, ঐক্যজোট, ভং সং কত নাম দিচ্ছে নাম, তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে। এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে যে এই সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইসকনটাকে বলে ইসকনটাকে সরল করতে পারি না, কারণ ইসকনের সাথে এখানে নাই। ইসকনে আমেরিকায় নিবন্ধন হয়েছে। ইসকনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা, হিন্দু ধর্মের প্রচার করা, প্রচার বিকশিত করা, প্রচার করা, প্রসার করা। হিন্দু ইসকনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না, আর মূল ইসকন সেটা করেও না। ইসকন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জঘন্য নগণ্য কাজ আছে তাই করে। কোন সন্ন্যাসীর টাকা পয়সা ধরার কথা না, এটা তাও করে। কিন্তু এখানে আমরা মূল ইসকনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলিয়ে ফেলতেছি। দাদা যেমন বলছে যে ইসকন বারবার, সেটা মানে ইসকনের সাথে না, এটা ইসকনের না। এই আন্দোলন ইসকন থেকে বিপদগামী। যেমন রূপানুজ নামের একটা লোক আছে। হ্যাঁ করবেন, ওনার জায়গাটা আমি শুনতে চাই। আমি নরেন্দ্রদাকে ধন্যবাদ দিচ্ছি, আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি। নরেন্দ্রদা
এক্স্যাক্টলি যে কথা আমি বলতে চেয়েছিলাম যে নরেন্দ্রদা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন, এখানে না বলে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের ইসকন আর অন্য জায়গার ইসকন এক না। বাংলাদেশের ইসকনটা অ্যাকচুয়ালি আমি আপনাদের মানে পুরো ইসকন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে। ইসকনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর, গডের প্রতি ভালোবাসা। সেটা ঠিক সেই আছে, মূল সব মন্ত্রটা ধর্মের আসলে বাংলাদেশে মূলমন্ত্র এখনো ভালো হচ্ছে থাকে। না। এখন উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা এটা বলছি বাংলাদেশে, তাদের আমি পুরো সাথে মূল বাংলাদেশের কথা ইসকনের বলবো দাদা, এটা ইসকনের যদি জানতে সম্পর্ক চাই। নাই। কিন্তু আমরা নরেন্দ্রনাথ মজুমদার, কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে ইসকনের নেতৃত্বে রয়েছে আমরা সবাই জানি, এবং ইসকনের বিভিন্ন পর্যায়ের এবং সমর্থকরা যারা রয়েছে, হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, তারা চিন্ময় কুমার দাস ইসকনের তারা সমর্থক নয়, এরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত, সদ্য নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের অধিকাংশ লোক, এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদী করে যারা গেছে তাদের কিছু দোসর, তারা এদেরকে লোক জমায়েত করতেছে। আমরা রাইট, রাইট, পূর্বে কি দেখেছি, আমরা এই বিগত সরকারের আমলটা দেখি। আমরা 47-এ না যাই, 2009 সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে 2012 সালে একসঙ্গে 25,000 লোক আক্রমণ করছে আওয়ামী লীগ সরকারের আমলে। টার্গেট ছিল রামু উখিয়ার বৌদ্ধ মন্দিরগুলো এবং হিন্দু মন্দিরগুলো। সেখানে বৌদ্ধ মন্দিরগুলো গড়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দির গড়ে দেওয়া হয়নি। আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তছনছ করেছে যুবলীগ নেতার নেতৃত্বে। আমরা দেখেছি খুলনা শিয়ারি এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয়েছে। যশোরে মারোপাড়া আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বাড়িঘর পোড়ানো হয়েছে, এই আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে। তারপর 2020 সালে কুমিল্লার কোরবানপুর, সেখানে আওয়ামী লীগের লোক জড়িত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং তার 2 দিন পরে রংপুর, গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে, এই আওয়ামী লীগ আমলে হয়েছে। এবং নোয়াখালীতে ইসকনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকন মন্দির পুকুরে ভেসে দিয়েছে। ওই তখন তো আমরা ইসকনের ব্যানারে আন্দোলন দেখি নাই। এখন হট করে ইসকন তখন শাহবাগে তার প্রতিবাদ জানাইছে, রাস্তা অবরোধ করে চলে আসছে, তারা এটা নিয়ে পড়ে থাকি নাই। এবং ইসকনে একটা বাটপার আছে রূপানুক নামের এক লোক, সে তখন এই রাষ্ট্রপতি ভবনের কাছে আসার সময় বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ডিল ছুটছে, সেটা কিন্তু সত্যতা সিসি ক্যামেরায় পাওয়া যায় নাই। এবং এই আমাদের 5 তারিখ সরকার, এই বর্তমান ফ্যাসিস্ট সরকার পড়ে যাওয়ার পরে 9 তারিখ প্রথম ছাত্ররা, কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হয়ে প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে, সেখান থেকে তারা চলে যায় শাহবাগে না সরি প্রেস ক্লাবে, সেখান থেকে যায় শাহবাগে। তখন কিন্তু এই চিন্ময়, কুশল যারা বিগত সরকারের ফ্যাসিস্ট, তাদের কিন্তু আমরা দেখি নাই। দেখছি যখন কিছু লোক জমা হয়েছে, আওয়ামী লীগের লোকজন সবাই ভয়তে সরাসরি করছিল, তখন হিন্দুদের গাড়ি ভর দিয়ে তারা যখন আবার আসছে, তখন আস্তে আস্তে তারা এটা যোগ দিয়ে এটাকে বড় করছে, ফিনান্স করা, উস্কানি দেওয়া, অর্থদাতা। এতদিন তো বিগত সরকারের এত বড় বড় ঘটনা, তখন তো আমাদের এত বড় আন্দোলন করা হয়নি, হিন্দুদের ইউনিটি হয় নাই। এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল, হঠাৎ করে আন্দোলন হয়ে গেল। এর পিছনে এখন হঠাৎ করে ইউনিটি বা এরকম আন্দোলনের পেছনের কারণ কি বলে আপনি মনে করেন? তো আপনিও তাদের এই হিন্দু সম্প্রদায়ের হ্যাঁ বলুন। ঘোষিত নিষিদ্ধ সংগঠনের লোকজন এর ভিতর ঢুকে গেছে। বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা, 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে। সেখানে সাদেক হোসেন খোকার কাছে উনি 20,000 ভোট প্লাস হেরে যায়, বেশি ভোটে হারছে। উনি রংপুর নির্বাচনে হেরে যায়। উনি টঙ্গিপাড়া আর কোটালীপাড়া আসনে নির্বাচন করছে। টঙ্গিপাড়া নিজের বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালীপাড়া হিন্দুদের 80% ভোট ছিল, হিন্দুদের ভোটে হয়, এবং ওইবার মানে 80+ আসন পেয়েছিল আওয়ামী লীগ। সেখানে কি হয়েছে বোঝা যাচ্ছে, যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত সেখানে আওয়ামী লীগ আসন পায়। 2000 তারপরে 1996 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে 12ই জুন, সেখানে আওয়ামী লীগ 135 সিট পেলেও, তারপরেও সেখানে কিন্তু ওই যে 80 সিট হিন্দু অধ্যুষিত সেগুলো তারা পাইছিল। 2001 সালে পাইছিল 60 সিট। কোন 60 সিট? যে 60 সিট আওয়ামী লীগ অধ্যুষিত। কিন্তু এতে প্রুভ হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ এন্টি, তারা কিন্তু একটা জিনিস টার্গেট করতে পারছে যে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে সেখানে আওয়ামী লীগ আসনটা পায় না। আওয়ামী লীগের জন্ম যেভাবে হয়েছিল তা তো মানুষ হিন্দুরা জানে না। পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম থেকে 1954 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এইভাবে আওয়ামী লীগ হয়েছে। এই আওয়ামী লীগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল। এই আওয়ামী লীগ নির্বাচন, ওই যখন যুক্তফ্রন্টের নির্বাচন ছিল 54 সালে, তারপরে তারা সেই
আওয়ামী কেটে দিয়া মানে লীগ মুসলিম কেটে দিয়া শুধু আওয়ামী লীগ রাখছে। সেখানে ছিল পৃথক নির্বাচন। তখন আওয়ামীপন্থী কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের 72 জন এমপি হয়, তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয়। 1962 সালের নির্বাচনে হিন্দুরা আসন পায় 3টা, তা 2 বছরের সংসদ ভেঙে যায়, 54 সালে 3টা। ঠিক এইভাবে এই নির্বাচনগুলো করছে। আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে সে বলছে প্রথম জেলে গেছে কলকাতায় দাঙ্গায় রামপথের চাকু মারিয়া, সে কি ওরকম অসাম্প্রদায়িক লোক হয়? সে সাম্প্রদায়িক দাঙ্গায় চাকু মারে জেলে গেছিল শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমাদের তাহলে আপনি মাথায় বলতে এই চাচ্ছেন যে আসলে মূল, হ্যাঁ, মূল হিন্দুদের বোকা বানানো সহজ, কিন্তু হিন্দুদের বোঝানো কঠিন যে তোমাদের বোকা বানানো হয়েছে। এখন যেটা হচ্ছে এই আন্দোলন কোন আন্দোলন না, এই চিন্ময় এবং কুশল এই সাথে যেগুলো আছে, যে এই যে মানে ফেসবুক নেতা, একজনের কাছে অনলাইনে আনেন, কেউ যদি বলতে পারে 8 দফা কি ব্যাখ্যা দিতে পারে, একজনও পারবে না। এবং যত মানুষের সাথে আমার তর্কাতর্কি হয়েছে ফেসবুকে, কেউ 8 দফা মানে কিছু বোঝে না। শুধু একটা তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে মার্চ অন, এবং তারা মার্চ করতেছে, জানে না কি জন্য করতেছে, কোন কারণে করতেছে। সম্পূর্ণ ওটা বিপদগামী দিক যাচ্ছে এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গা নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, লোকবল দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে। কিন্তু আসলে সেগুলো বালি। এই এই হিন্দুরা সবচেয়ে নির্যাতন হয়েছে আওয়ামী লীগ আমলে। যদি কোনোদিন অসম্ভব, তারপরে যদি আগামী 100 বছর 200 বছর পরে আওয়ামী লীগ দেশে আসে, তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আওয়ামী লীগের টার্গেট যে হিন্দুদের নিশ্চিহ্ন করা হয়ে গেলে আওয়ামী লীগের মতো পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে। আপনার কাছে শেষ একটা 2 লাইনের মন্তব্য শুনতে চাই, সেটি হলো যে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিজেপির নেতা, প্রধান, তিনি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশকে যেন। উনি আলটিমেটাম দিবার কে? উনি কে কে ডাকছে ওনাকে আলটিমেটাম দিতে? ওনার আমরা চিনি। উনি একসময় তৃণমূল করতো, উনি সে তৃণমূল করে তখন তো আমাদের পক্ষে কথা কই নাই। এখন উনি বিজেপি ট্রাম্প কার্ড হিন্দুদের ভোট নেওয়ার জন্য উনি এখন বলতেছে উনি আলটিমেটাম দেবার কে? উনি আমাদের ইন্টারনাল ব্যাপারে কথা বলার উনি কে? উনি আমি বলি ত্রিপুরায় রান্ডি বাজারে মন্দির ভাঙছে, উনি কি করছে? কলকাতার গার্ডেন মন্দির ভাঙছে, উনি কি করছে? তারপরে হুগলিতে মন্দির ভাঙছে, কি করছে? ওনার লক্ষ্মী পূজার মন্দির ভাঙছে, বাকালীর মন্দির ভাঙছে, উনি সেটাকে রক্ষা করতে বলেন। ওনাকে বলেন আগে ওনাকে রক্ষা করতে। দিল্লির সংসদে সেন্টারের এমপি অর্থাৎ লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি শপথ পড়া করে দাঁড়িয়ে পড়ে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। ওনাকে আগে বলেন আসাদুদ্দিনের পাও দিয়ে জল খাইতে। উনি বাংলাদেশ নিয়ে কথা বলার কে? উনি শুভেন্দু অধিকারী আমরা চিনি না? সকালে একবার পাল্টি খায়, বিকালে একবার পাল্টি খায়, আজকে তৃণমূল, কালকে বিজেপি, পরশুদিন ভং দল রং দল, নিজেদের তো ঠিক নাই, আগে ওনাদের ঠিক করতে বলেন। আমরা চিনি শুভেন্দু অধিকারীকে, আগে ওনাদের ঠিক করতে বলে। শুভেন্দু অধিকারী আলটিমেটাম দিয়ে উনি কে? পুরো রাষ্ট্রে এখন ক্ষমতা আছে? উনি একটা রাজ্যের বিরোধী দলীয় নেতা, এটাই না আপনার জন্য। আপনার আপনার ব্যাপারে একটু আপনি বলবেন, কারণ অনেকেই আপনার এই বক্তব্য থেকে প্রায় হাজার হাজার মানুষ আপনার সম্পর্কে একটু জানতে চায়। পাশাপাশি চট্টগ্রামে যে আজকে একজনকে হত্যা করা হয়েছে, একজন আইনজীবীকে, অনেকেই মনে করছে ইসকনের তারা কেউ জড়িত থাকার সুযোগ নেই, কিন্তু ইসকনের লোকজন সেখানে সমাগম হয়েছে। অনেকেই একটু আগে একজন আইনজীবী সাক্ষী পর্যন্ত দিলেন। তো এটার আসলে ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? এটার ভবিষ্যৎ খুব খারাপ। কিছুদিন আগে চট্টগ্রামে হাজারীগলিতে তারা পুলিশের পরে অ্যাসিড ছুড়তে পারে, আর্মির পরে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না জানি না। যারা হাজারীগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অ্যাসিড ছুড়ছে তাদেরকে শিকড় তুলে দেওয়া উচিত, খুঁজে একটা একটা করে খুঁজে বের করা উচিত। আর গতকাল রাত থেকে চিন্ময়কে অ্যারেস্ট করার পর থেকে যারা যারা ফেসবুকে উস্কানি দিছে, সবাই শাহবাগে চলে আসেন, সবাই টিভি গজালে চলে আসেন, সবাই চট্টগ্রামে চলে আসেন, সব ফেসবুক আইডি ভেরিফাই করে এই সবাইকে আইনের আওতায় আনতে হবে। এক, আর যেহেতু হত্যাটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এটা তো আমি নিজ চোখে দেখি নাই, এটা বাংলাদেশের থাকলেও দেখতাম না। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে সরকারের সর্বোচ্চ সংস্থা দেওয়ার মানে তদন্ত করে। আদালতের সামনে একটু আগে আপনি ছিলেন না যখন, তখন আইনজীবী যিনি একদম যার চোখের সামনে ঘটনা ঘটেছে তিনি সাক্ষী দিয়েছেন, একদম আদালত থেকে বের হওয়ার সময় আদালতের সামনে যে কোর্ট পাড়াতে যে মসজিদ থাকে সেই মসজিদে হামলা করেছিল তারা, সেই মসজিদে হামলা করার প্রতিবাদ করেছিল সেখানকার কোর্ট পড়া আইনজীবী, মানে গাউন পড়া আইনজীবী, সেই আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে ইসকনের ওই যারা এসেছিল
ইসকনের সদস্যরা ওই মিছিলে যারা ছিল তারাই তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা বিল্ডিং এর পেছনে নিয়ে তাকে জবাই করে হত্যা। আমরা এখানে ইসকনের সদস্য না বলি, যেহেতু ইসকন এখানে এই আন্দোলনের নেতৃত্ব কি নাই, আমরা এদেরকে সন্ত্রাসী আমরা বলি, এরা সব সন্ত্রাসী, এরা খুনি, আমরা সেটা বলি। এদেরকে আমরা ইসকন সদস্য না বলি, যেহেতু ইসকনের ইসকনের ব্যানার হতে হবে, ইসকনের নেতৃত্ব হতে হবে, যেহেতু ইসকনের নেতৃত্ব নয়, ইসকনের ব্যানার নয়। কারণ ইসকন থেকে কেউ বহিষ্কৃত, কেউ দলছুট, ঠিক আছে, এরকম সব জায়গায় ইসকনে থাকে, সব সংগঠনে থাকে। এই যে পুলিশ, আমরা এক মিনিট দাদা, পুলিশকে দেখি যে অনেক সময় কাকে ইয়োবাইতে ধরায় দেয়, তার মানে তো সব পুলিশ দোষী না। আর যে পতাকার যে বিষয়টা, রাষ্ট্র অবমাননার বিষয়টা, এটা কিন্তু চিন্ময় নিজে পতাকা লাগাই নাই। হ্যাঁ, আর যারা পতাকা লাগাইছে আমার মনে হয় তারা জানতো না কোন পতাকা উপরে লাগাইতে হবে, কোন পতাকা নিচে লাগাইতে হবে, অতি উৎসাহে লাগাইছে। ওরা ইন্টেনশনালি কিন্তু অবমাননা করে নাই। এখানে কিন্তু এই মামলাটা বড় না, শুধু চিন্ময় কুমারের সাম্প্রতিককালে যে এই যে জনসমাবেশ থেকে শুরু করে তার যে ব্যক্তিগত ভূমিকা, এটার পেছনে কি আসলে আপনার এই ইসকনের আদর্শিক জায়গা থেকে করেছেন নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে এই জায়গাটাতে আপনি করেছেন? এর সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে। 2022 সালে সংখ্যালঘু লোক মারা গেছে 154 জন, যেখানে হিন্দু মহাজোট সেটাকে সাংবাদিক সম্মেলন করে জানাইছে এবং রিপোর্ট আছে, মানে এই আপনারা রিপোর্ট করছেন, মিডিয়ায় রিপোর্ট আছে। কিন্তু 2023 ওইটার প্রেক্ষাপটে 2023 সালে যখন কংগ্রেসম্যানরা, ওই যে মার্কিন কংগ্রেসম্যানরা জো বাইডেনের কাছে চিঠি লেখে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, তখন কিন্তু এই এরা চন্দনধর ওরফে চেন্ময় এবং লীলারাজ তখন চিঠি লেখে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না। 154 জন লোক মারা গেলে এরা চিঠি লিখেছিল প্রেসিডেন্টের কাছে, হিন্দু নির্যাতন হয় না। তো ওরা তো ইসকনের পক্ষে চিঠি লেখার কেউ না, লিখলে তো সেন্টার ইসকন লিখবে। তো ওরা যখন লিখছিল চিঠি ইসকন নির্যাতন হয় না, 154 জন লোক মারা গেলে, কিন্তু 5 থেকে পর থেকে কি কি ঘটনা হয়েছে, কয়টা হত্যা হয়েছে, কয়টা খুন হয়েছে, কয়টা বাড়ি অগ্নিসংযোগ হয়েছে, এর কোনো তথ্য এই কুশলের কাছেও নাই, চিন্ময়ের কাছেও নাই, লীলার কাছেও নাই, এই বাটপার কারোদের কাছে নাই, এই বাটপারদের। অথচ এরা একটা মানে দেশটাকে অস্থিতিশীল জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে। ওদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওদেরকে চিঠি লিখতে হয় যে বাংলাদেশে হিন্দুরা সুখে আছে, আর এখন বিনা কারণে বলতে হয় হিন্দুরা সব চলে গেল, তো অবশ্যই চলের মতো পরিষ্কার, তো বাচ্চারাও বোঝে। আমি আপনার কাছে লাস্ট বা আপনার কাছে খুব ইন্টারেস্টিং প্রশ্নগুলি করছে এবং আপনার উত্তরগুলি খুব ইন্টারেস্টিং, খুব বললে দিচ্ছেন। লাস্ট প্রশ্ন হলো, এই সরকার আসার পর আসলে শেখ হাসিনা সরকারের আমলে হিন্দুরা কেমন ছিল আর এই সরকার আসার পর কেমন ছিল? এই আগে চিঠি লিখেছে যে হিন্দুরা ভালো আছে, এখন হিন্দুরা খারাপ আছে, চিঠি লেখার পেছনের কারণ কি এবং কতটুকু খারাপ আছে বলে মনে করেন? আমি একবার করেই যাচ্ছি সবার কাছে, আমি আসছি আপনাদের বাকিদের কাছে আসছি, খুব ইন্টারেস্টিং শেষ প্রশ্নটা করছি। হিন্দুরা কখনো নিজের জন্য কাঁদে না, হিন্দুরা সবসময় একটা গুল্লির জন্য কাঁদে, অপরের জন্য কাঁদে। তখন চিঠি লিখছে অপরের বাঁচানোর জন্য, এখনো চিঠি লিখছে অপরকে আনার জন্য, নিজেদের জন্য হিন্দুরা কাঁদে না। আর এরা হিন্দুদের নেতৃত্ব হওয়ার জন্য ফেসবুকে কেউ দেখে 3 কোটি নেতা, 2 কোটি নেতা, ওকে 3 কোটি নেতা, ওকে তো ইসকনই ছুড়ে ফেলে দিচ্ছে, ওকে 3 কোটি নেতা কি করে হয়? ওকে ইসকনই ছুড়ে ফেলে দিচ্ছে, কি জন্য? ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওকে, মানে শিশুরা নিরাপদ না ওর কাছে। মানে শিশুরা নিরাপদ না বলতে কি বোঝাতে চাচ্ছেন? এর আগেও আপনি বলেছেন মানে তার কাছে শিশুরা, নারীরা তার কাছে নিরাপদ না, ইসকনের থেকে বিভিন্ন অভিযোগের কারণে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। চিন্ময় কুমার প্রভুর কাছে? হ্যাঁ, প্রভু বলবেন না, চিন্ময় কৃষ্ণ, আমি প্রভু বলি না, তার কাছে নিরাপদ না বলে, হিন্দুরা তো প্রভু বলে তাকে। হ্যাঁ, বলে যারা বোঝে না তারা বলে প্রভু, আমি বলি না, সবাই প্রভুর যোগ্য না। বিষয়টা হচ্ছে যে ওনার কাছে নিরাপদ না, এবং ইসকনের কিছু সাংগঠনিক কার্যকলাপ আছে, যেমন চিঠি লেখা, লিখলে কেন্দ্রীয় ইসকন লাগবে, উনি লিখছিলেন, এবং সব মিলে ওনাকে বহিষ্কার করে মন্দির থেকে উঠতে দেয় নাই। কিন্তু সবসময় দেখবেন আগাছার বাড়ি বেশি, অফলন ফল। যেমন রাম রহিম সিং এর তাকে অ্যারেস্ট করতেন, 20 জন লোক মারা গেল ধর্ষকে, ঠিক উনার স্থানীয় কিছু লোকজনকে হাতে রেখে উনি এই মন্দিরে থাকে, এবং ঢাকায় এসে কিন্তু উনি ঢাকার ইসকন মন্দিরে থাকে না, উনি ঢাকার অন্য মন্দিরে থাকে, ঢাকা ইসকন থেকে গ্রহণ করে না। শুধু চিন্ময় না, এরকম অনেক চিন্ময় ইসকনের মধ্যে আছে। যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আসলে অফিসিয়ালি যে ইসকন
প্রকৃত ইসকন যারা করছে তাদের সাথে চিন্ময় কুমারের কোনো সম্পর্ক এরকম ভাবে নাই, তাদের আদর্শের সাথে সম্পর্ক নাই, এবং এই মুহূর্তে চিন্ময়ও সাংগঠনিকভাবে ইসকনের কেউ না, তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে, চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে অন্যান্য কারণে, অনৈতিক কারণে। এখন তিনি ইসকন নিয়ে যে আন্দোলন করছেন, যে ভূমিকা রাখছেন, এটি আসলে মূল ইসকনের বিষয় না, এটি রাজনৈতিক উদ্দেশ্যে সেই ইসকনের নাম ব্যবহার করছে। আমরা হয়তো বোঝার মানে হিন্দুদের আবেগ অনুভূতি হুজুগ এটা ব্যবহার করার জন্য সে ওই যে পোশাকটা পরছে এবং ওই পোশাকটা বিক্রি করছে, আর এই হিন্দুদের আবেগ অনুভূতি নিয়ে খেলার জন্য ইসকন শব্দ ব্যবহার করছে। মূলত ইসকন তার সাথে নেই। স্নিগ্ধা রিজওয়ানা, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা আসছি। একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি আজকে একটু বেশি আলোচক রেখেছি কারণ সবাইকে রাখার প্রয়োজন আছে। যারা শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি সবার কথা শুনে আপনি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমি শুনবো, মন্তব্য শুনবো, আপনার কাছে আসছি। তো ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা প্লিজ। আমি আসলে আজকে যারা কথা বলছেন এবং টপিকটি ভীষণ সেন্সিটিভ, আবার যারা কথা বলেছেন তারা সকলে অনেক বিজ্ঞ, এবং নরেন্দ্রনাথ মজুমদারের কথা আমি শুনছিলাম এবং আমার খুব ভাল লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল যে আমি একটা বেশ ফ্রুটফুল আলোচনা ওনার কথা থেকে পাচ্ছিলাম। তো এটা আমার জন্য আসলে খুবই আনন্দের, কারণ কি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই দেশের মধ্যে, আমি একটা ব্যক্তিগত কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে কখনোই ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করি না। এটা আমার একটা ব্যক্তিগত অবস্থান, সেটি যে ধর্মেরই হোক না কেন, সেটি ইসলাম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কারণ ধর্ম মানুষের বিশ্বাস অনুভূতির জায়গায় রাখার একটা বিষয়, আর রাজনীতি আরেকটা জিনিসের বিষয়। এখন যদি ধর্ম এবং রাজনীতিকে আমরা একসাথে করে ফেলি তখন কি হয়, তখন মানুষ অনেক পথভ্রষ্ট হয়, সেটি নানাভাবে হয়। কিন্তু এখন এটি হচ্ছে আমার মনে হয়, এখন এই যে আপনি গন্ডগোলটা দেখছেন, আপনি দেখবেন যে এক্সট্রিমিস্ট ফর্ম অফ, যেটা সম্ভবত মেজর রেজার কথাতেও এসেছিলেন, যে এক্সট্রিমিস্ট ফর্ম অফ যে রিলিজনের যে এক্সট্রিমিস্ট ভার্সনটা, সেটার একটা সিমিলারিটি আপনি পাবেন, এবং সেখানে যেটা সংকট হয় যে মানুষ তখন সেখানে পার্টিসিপেট করে চোখ বন্ধ করে তখন সে তার র্যাশনালিটিকে দেখে না, যে কোনটা ঠিক কোনটা ভুল এটা সে দেখে না। তো এই কারণে এই রাজনীতি ধর্ম, আমার একটা ছোট্ট ক্লিপস দেখেছিলাম আমি চিন্ময় দাসের ভিডিওতে পাওয়া যাচ্ছিল, উনি বলছিলেন যে আমাদেরকে, দেখেন আপনি সিমিলারিটি পাবেন, উনি বলছিলেন যে আমাদেরকে অনেক অনেক হিন্দু শিশু জন্ম দিতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা একটা প্রতিবাদের দিকে যাব। এটা কিন্তু কোট, উনার একটা বক্তব্যের কোট, যে উনি বলছিলেন যে অনেক বাচ্চা জন্ম দিতে হবে, এটা উনারই একটা বক্তব্য, এটা আমি দেখেছি। আচ্ছা, এখানে একটা সিমিলারিটি বলি, মাদার তেরেসা যখন এখানে এসেছিলেন, তিনি আমাদের পার্বত্য অঞ্চলে যে খ্রিস্টানদের বলেছিলেন মিশনারিজ প্রজেক্টে যে আপনি তোমরা অনেক অনেক বাচ্চা নিবা এবং কোনোভাবে জন্ম নিয়ন্ত্রণের দিকে যাবা না, যাতে করে অনেক খ্রিস্টান কমিউনিটি বাড়ে। খেয়াল করে দেখেন, আবার আমাদের যারা ইসলাম ধর্মে আছেন তাদেরও একটা সেন্সের মধ্যে আছে, তারাও এই ধরনের অনেক কিছু বলে থাকেন। এই কথাগুলো আমি এই জন্য বলছি, এবং সেখানে রিলিজনকে একসাথে করেন। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে মানুষগুলোকে যত না বিশ্বাসের কারণে আপনি আনতে চাচ্ছেন, তার চেয়ে বেশি ক্ষমতা এবং তাদেরকে আপনি কতটা ম্যানিপুলেট করবেন। আমাদের এটা বুঝতেই হবে যে বাংলাদেশের মানুষকে আসলে বোকা বানানোর যে মেকানিজমটা, সেটা ধর্ম দিয়ে সবচেয়ে বেশি সহজে করা যায়। সেটা হিন্দুদের ক্ষেত্রে যেমন সত্য, অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সত্য। তো সেইখানে আমরা কতখানি এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাব, সেটা হচ্ছে একটা প্রসঙ্গ। দ্বিতীয় একটা প্রসঙ্গ যেটা আমি না বললেই না, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটছেন এখানে। নরেন্দ্রনাথ দাদা উনি বলছিলেন বটে যে ইসকনের কোনো ইস্যুস নাই, কিন্তু আমি আপনাদের কথা শোনার মধ্যে আমি জাস্ট স্ক্রল করছিলাম, all of the Indian Times Today, media, Indian economics, সাথে যত আছে সব জায়গাতে উনাকে অ্যাজ এ ইসকন লিডার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে তার প্রোটেস্ট দেখানো হচ্ছে।
তাহলে এই পুরো ঘটনাটার একটা মিডিয়া রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স কিন্তু আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুতে। 100%। আমাকে বলতে আমার মানে বুঝতে হবে যে এই ঘটনাটা যে ঘটেছে, এখন কেন ওনাকে ধরেছেন, অ্যারেস্ট করার যোগ্য কিনা সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি খেয়াল করে দেখবেন আমার মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের যিনি আইজিপি ছিলেন বিগত সরকারে, হ্যাঁ, তিনি যার নাম বলতে আমরা ভয় পেতাম, ঠিক আছে, বেনজির, তো উনি পরিমাণ হিন্দুদের ল্যান্ড দখল করেছে সেটা Yes. কিন্তু বলার বাইরে, ঠিক আছে, সেটি নিয়ে কিন্তু কোনো বক্তব্য ছিল না। এই যে আন্দোলন হলো যখন শিক্ষার্থী জনতার, রিয়া গোপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, বাচ্চা মেয়েটাকে আপনার মেরে Yes. ফেলা হলো ছাদে যে, হুম। রিয়া গোপও কিন্তু হিন্দু ছিল, হ্যাঁ। তখনও হিন্দু লিডাররা তাদের হিন্দুদের হিন্দুত্ব বোধের ব্যাপারটা আসলো না, ঠিক আছে, 1 সেকেন্ড। তাহলে আশেটা হুম। আশেটা কখন, মানে তাহলে কোন সময় আচ্ছা, থেকে এটা কিছু একটা আসছে? যুক্ত করতে চাচ্ছে সেক্রেটারি জন, মনে হয় নরেন্দ্রনাথ মজুমদার, কারণ আপনিও তার মনে কথা মনে বলতে যাচ্ছেন, নরেন্দ্রনাথ মজুমদার। হ্যাঁ, ওই জি, মানে বলুন। সীমান্তে বলুন। কিন্তু 2 জন হিন্দু মারা গেছে বাচ্চা সীমান্তে, তো তখন জি, কিন্তু শুভেন্দু জি, জি, কিছু জি। বলেন নাই। শুভেন্দু সীমান্তে। আজকে মুখ ফুটে কথা বলে, শুভেন্দু হলো না, আজকে না, বুদ্ধিমান, তখন তখন কিন্তু নির্বোধ ছিলেন, তখন উনি কথা বলেননি কেন? তারাও তো না। হিন্দু ছিল। জি বলেন। জি, সেক্রেটারি জন। আমি 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 সেটাও বলতাম, মানে আমার 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 দেশের মানে কলকাতার মানে উনি কেন বলেছেন সেটা আমি আমি ওই প্রসঙ্গের থেকে আমি আমার ভেতরের কথাই বলছি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যদি লিটারেলি এমন হতো যে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি আপনি গণতান্ত্রিক চর্চা করলে আপনাকে অবশ্যই আপনার দেশের, আমার দেশের, যেহেতু সংখ্যার দিক দিয়ে মুসলমানদের তুলনায় অন্যান্য অপরাপর যত ধর্মাবলম্বী আছে তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে, তাদের কথা বলতে দিতে হবে, এ বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। এক্ষেত্রে হিন্দু মুসলিম হওয়া লাগবে না, এক্ষেত্রে একজন শিক্ষিত জনগণ হওয়া দরকার। কিন্তু কথা হচ্ছে তখন আপনি যখন এটা নিয়ে রাজনীতি করেন, এটা নিয়ে যখন সুড়সুড়ি দেন, আমি কোন সময় বলবো আর কোন সময় বলবো না, কোন সময় আমার কোন পলিটিক্যাল ক্রাইসিসে করব, এবং এই যে ব্যাপারটা ঘটছে এটি আমি কোনোভাবেই মনে করি না এটি শুধুমাত্র ইন্টারনাল কোনো পলিটিক্স, এটি ভীষণভাবে এক্সটার্নাল ফোর্সের সাথে কানেক্টেড। আপনি জানেন ট্রাম্পের ইলেকশন হওয়ার পর ওনার যে সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে তার সাথে ইসকনের সম্পর্ক কি আছে, তা না হলে যেখানে এখানে মানে বিভিন্ন এভিডেন্স পাওয়া যাচ্ছে যে উনি নাকি ইসকনের মেম্বারই না, অথচ প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে কেন কভারেজ দিচ্ছে যে ইসকন লিডার গ্রেফতার হয়েছে, এক, হিন্দু লিডার গ্রেফতার হয়েছে। আচ্ছা, দুই, আরেকটা কথা এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি দেখেন এই যে মবেক্রেসির একটা ই চলছে, একটা 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 মৌসুম চলছে, যে এখানে কে কখন কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আমার মানে মনে হয় এখন আমাদের হাই টাইম জানার জন্য যে আসলে আহ, এত এইরকম জনগণ দিয়ে আপনি আসলে কি ধরনের, কিভাবে ভোট নিশ্চিত করবেন, কিভাবে গণতন্ত্র নিশ্চিত করবেন, যে জনগণ আপনার নিজের স্বার্থটাই বুঝতে পারে না, নিজের প্রোটেকশনটাই বুঝতে পারে না। এটা তো খুব হাই টাইম। আপনি দেখতে পাচ্ছেন যে কেউ ঋণ দিবে বলে লোক জড়ো করে ফেলছে শাহবাগে, তারপর হাটহাজারী থেকে এটা এটা হাটহাজারী থেকে যখন তা কি করেছে, আপনি ফেসবুকে অনেকগুলো প্রোটেস্ট করছে, আমি দেখছিলাম সনাতন পরিবারে ওনাদের যতগুলো গ্রুপ আছে গ্রুপে গ্রুপে পোস্ট দিচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ আর সম্ভবত আরেকটা নূরদের পার্টি, আমি ঠিক নামটা আমার মনে পড়ছে না, তারা আলী রিয়াজের সাথে দেখা করেছে যে বাংলাদেশের নাম একটা একটা বলছে যে কল্যাণ রাষ্ট্র হতে হবে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বদলে আপনাকে গণতন্ত্র বাংলাদেশ করতে হবে, জনগণের বাংলাদেশ, মানে গণপ্রজাতন্ত্রী কথাটা বদলাতে হবে। তারা কিন্তু এই দাবি করেছে, এই নিউজটা আমি দেখছি, কিন্তু ওনাদের সনাতন পরিবারের ওখানে সকল জায়গায় বলেছে যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশ মুসলিম দেশ বা মুসলিম তন্ত্র। এই যে ছোটখাটো বিষয় আমি আপনি হাসছি, কিন্তু তাদের মধ্যে তো অনুভূতিটা ডিফারেন্ট ভাবে কাজ করছে। এটা তো করা হচ্ছে যাতে করে তারা শাহবাগে জড়ো হয় অথবা কোন একটা ক্যাওয়াস হয় এবং সেখানে মানুষ মারা যায়।
আদালত প্রাঙ্গণে, আপনি আমাকে বলেন আদালত প্রাঙ্গণে, আমি শুনছিলাম অ্যাডভোকেট সাজিদ সাহেবের কথা, আমি আসলে আই এম ভেরি সরি, ইসমাইল থাকলে ভালো, ইসমাইল যদি কথাটা শুনে থাকে, হুম। কেন আদালত প্রাঙ্গণে নিরাপত্তা দেয়া হলো না? কারণ এবং এটা আরো এটা আরো আরো শিশু, ভয়ঙ্কর হলো, পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটনা, পুলিশ স্তব্ধ দাঁড়িয়েছিল this is- সবকিছু this is- হ্যাঁ, এটা কোনোভাবে মেনে মানার মতো আমি বিষয় একটা না। ইনফরমেশন যোগ করি, একটা আপনি ইনফরমেশন যদি যোগ করি, জি, জি। আমাদের ওকে যখন নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে যখন মেরে ফেলতেছে, তখন আমাদের পাশে পুলিশরাও ছিল। আমরা বলতেছি যে আমাদের একজন আইনজীবী নিয়ে গেছে, আপনারা একটু আমাদের সাথে আসেন। অন্তত তারাও যদি আমাদের সাথে যাইতো, আমার মনে হচ্ছে এখন আমরা তাকে জীবন্ত ফিরিয়ে আনতে পারতাম। এখানে এখানে আমরা এটা এটা তো পাইনি। insane। মানে আপনি আমাকে একটা কথা বলেন, আদালতে মানুষ বিচার পাওয়ার জন্য যায়, আদালত কিন্তু পৃথিবীর যে কোনো অর্থে খুবই একটা সেন্সিটিভ জায়গা। এমন আপনি আমেরিকার স্টেটেও কিন্তু এরকম দেখা গেছে, অনেক কিছু হয় আদালতে, যে কোনো। এখন কথা হচ্ছে, আপনি জানেন যে চিন্ময় দাস, মানে যে নামে উনি পরিচিত, উনাকে ধরার পরে এরকম একটা ইনসিডেন্ট হতে পারে, যে কোনো সাধারণ মানুষ বুঝতেছে। তাহলে এটা বোঝার পরে, এই সেন্সিটিভিটি বোঝার পরে, কেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন অথবা সরকার বলেন, তারা কেন এই সিকিউরিটির গ্যারান্টিটা নিল না? কেন সেখানে আর্মি ছিল না? কেন সেখানে স্পেশাল টাস্ক ফোর্স ছিল না? তারা কি এটা বুঝতে পারেন নাই যে এরকম ঘটনা হবে? এইটুকু বোধ নিয়ে কি দেশ আর রাষ্ট্র চালানো যায়? এইভাবে তো চলতে পারে না। আমি বারবার বলছি যে আপনি হাতে বল তুলে দিচ্ছেন যে আমাদের এখানে সমস্যা হচ্ছে, এবং সেই বলটা কি করেছেন, এটা তো যে কোনো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ বুঝলেই বুঝতে পারবে যে কালকে এরকম একটা ইস্যু হবে। কারণ আমার বলতে কোনো দ্বিধা নাই, ঠিক যেভাবে সাইদি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে আমাদের যারা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার, চিন্ময় দাস এখন মানুক বা না মানুক, উনিও কিন্তু ওই অর্থে এই হিন্দু ধর্মের লোকজনকে প্রভাব করছেন। তা এরকম একটা মানুষকে নিয়ে যখন আপনি কাহিনী করবেন, তাকে বেল দিবেন কি দিবেন না সেটা আদালতের ব্যাপার, আমি সেটা আমি বক্তব্য না, কিন্তু আপনি কেন নিশ্চয়তা দিতে পারতেন না? একজন অ্যাডভোকেট আদালত প্রাঙ্গণে মারা যাবে, আমি তো এখানে শুধু দাঙ্গাবাজদের দোষ দিব না, তার চেয়ে তো দ্বিগুণ দোষ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। রাইট, রাইট, এটা জবাব দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর। এই অবস্থার জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা ডক্টর স্নিগ্ধা রেজওয়ানার সাথে যে আসলে এই ঘটনাগুলোকে এড়ানো যেত যদি পরিকল্পিতভাবে সরকার সেরকম ব্যবস্থা নিত? আর সরকারের মধ্যে ব্যবস্থা নিচ্ছে যারা, তারা আসলে কতটুকু ব্যবস্থা নেওয়ার মতো সেই মানসিকতা রয়েছে, সেই নিয়ে তো বড় প্রশ্ন রয়েছে। আপনাদের পক্ষ থেকে আমরা চাই আপনার মতামত জানাবেন। স্নিগ্ধা রেজওয়ানা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেতে চাই জনাব ইসমাইল সম্রাট। আমি বারবার স্বপন ভাইয়ের কথা শোনার জন্য খুব ব্যাকুল হয়ে আছি, তা আসছি আমি এর আগের আরেকজন আলোচকের কথা শুনে আসছি। স্বপন ভাই আপনার কাছে। জনাব ইসমাইল শুনেছেন এতক্ষণ আপনি আন্দোলনকারীদের মধ্যে অন্যতম একজন আন্দোলনকারী, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনার কথা শুনতে চাই। জি সাগর ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের এবং 30 সেকেন্ড। জি দাদা জি, নরেন্দ্রনাথ কিছু হ্যাঁ বলুন, 10 সেকেন্ড। দাদা আমাকে একটু ক্ষমা করতে হবে, আমি ওই যে টেবিল টকে ঢুকবো। বুঝতে পেরেছি, না আপনি যেতে পারেন, আপনার কোনো কিছু বলার না থাকলে আপনি যেতে পারেন, সমস্যা নেই, আপনি যেতে পারেন। আপনাকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। জি ইসমাইল সম্রাট। জি সাগর ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সাথে যেই সহ আলোচক সবার বক্তব্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। এবং দেখুন, আমি খুব বেশি সময় এই টপিকসটা নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো। সেটা হচ্ছে, আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি আপনার এই শোতে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী মানুষের উদ্দেশ্যে বলবো, আজকের এই ঘটনাটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত ঘটনা। আপনি পয়েন্টগুলো নোট করতে পারেন আমি যা যা বললাম। এই ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং এই ঘটনার সাথে সরাসরি এবং আওয়ামী লীগ জড়িত একদম। আপনি এই আমি যা বলছি আপনি তার নোট করেন। 1 নাম্বার হচ্ছে, এই ঘটনাটা সরাসরি পূর্ব পরিকল্পিত, এই ঘটনার সাথে আওয়ামী লীগ এবং জড়িত, যেটা ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আমরা এটাও অনুমান করছি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক সদস্য এই আজকের এই পূর্ব পরিকল্পিত ঘটনার সম্পর্কে হয়তো তারা জানতো, যেহেতু তারা সাইলেন্ট মোডে ছিল। তো এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড,
আপনারা দেখেছেন একজন আইনজীবীকে বিক্ষোভের মধ্যে থেকে, সংঘর্ষের মধ্যে থেকে তুলে নিয়ে রঙ্গম টাওয়ারের পেছনে নিয়ে তাকে জবাই করে দেওয়া হয়েছিল। এই যে বাংলাদেশের একটা প্রচলিত একটা আদালত ব্যবস্থায় এই ঘটনা যদি ঘটে, বাংলাদেশে কি সরকার আছে? বাংলাদেশ কি কোনো রাষ্ট্র আছে? আমরা তো সেটাই প্রশ্নবিদ্ধ। আজকে এই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর মানে প্রশ্ন চলে আসছে। এখানে আমরা অন্য কোনো প্রশ্নেই যাব না। এটা কি কোনো স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে হতে পারে যে দেশের একটা স্ট্যাবল সরকার আছে, যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত প্রাঙ্গণে, যেটাকে বলা হয় সবচেয়ে রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গা, আর যে আইনজীবীকে হত্যা করা হয়েছিল তাকে কিছুদিন আগেই এপিপি করা হয়েছিল, অর্থাৎ তিনি কিন্তু রাষ্ট্রেরই একটা অংশ। তাই একটা এপিপি কে এভাবে নিয়ে ধরে নিয়ে জবাই করে হত্যা করে দেওয়া, এটা তারা কি বুঝাতে চেয়েছে? তারা এটাকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না। এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এবং হিন্দু মুসলিমের মধ্যে যে দাঙ্গা বাজানোর যেই প্রক্রিয়া, সেটা আজকে এই জবাই করে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। তা আমি আপনাকে দুই একটা ছবি দেখাচ্ছি। আজকের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সাথে যেই ছেলেটা জড়িত ছিল, তিনি হচ্ছে চট্টগ্রাম বাকুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি, বাকুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি, এবং যিনি আজম নাসিরের সাথে রাজনীতি করতেন। এই ছবিগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই ছেলেটা আজকে এই মানে হত্যাকাণ্ডের সাথে, এই সংঘর্ষের সাথে সরাসরি জড়িত ছিল। আর যে আরেকটা ছেলে যেটা জড়িত ছিল, সেটা হচ্ছে যে যাকে ধরেছে, যে বিস্ময় কৃষ্ণ দাস, তার সাথে সরাসরি এই ছেলেটা তারই একটা অংশ। অর্থাৎ তিনি ইসকনের সদস্য না, তিনি কোনো ধর্মীয় নেতা না, কোনো হিন্দু সম্প্রদায়ের নেতা না, তিনি হচ্ছে সরাসরি একটা জঙ্গি সংগঠনের নেতা, এবং তার কোনো সংগঠনই নেই। তিনি একটা জঙ্গি, এবং নিজের মতো করে একটা সংগঠন বানিয়ে এই সরাসরি এই বাংলাদেশটাকে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং তিনাকে ধরেছে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায়। অর্থাৎ তিনি এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য হিন্দু মুসলমানদের মধ্যে একটা, এই যে বাংলাদেশের একটা ভারতীয় উপমহাদেশের যে একটা সম্প্রীতির জায়গা, অর্থাৎ দিনের পর দিন হিন্দু মুসলমান যে একটা সম্প্রীতির জায়গা, যে একটা আমাদের যে একটা সামাজিক কালচার, সেটাকে ভেঙে তিনি উগ্রবাদ চর্চা করেছিলেন দীর্ঘদিন, যার কারণে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি, যেহেতু তিনি ইসকনের নেতা ছিলেন, ইসকনেরই অনেক সদস্য তার সাথে তার সিম্পিতি কারণে, ধরেন আওয়ামী লীগের এখন যদি বড় একটা নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, তাহলে সেখানে তিনি কিন্তু তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকটা দলকে কিন্তু বহিষ্কার করা হয় নাই। সুতরাং এই আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। এটার সাথে ইসকন জড়িত, ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত, এটার সাথে জড়িত, এটার সাথে ধরেন আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে ব্যর্থ করে যারা সেনা শাসন দিতে চায় তারা জড়িত, সে ১/১১ কুশীলবরা জড়িত। সুতরাং এই ঘটনাকে কোনোভাবে আমরা হালকা করে নিচ্ছি না। আমরা শুধু একটা কথা বলবো, আজকে এই আইনজীবীকে ধরে নিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যারা মব জাস্টিসে পরিণত করতে চেয়েছিল, আমরা তাদেরকে শুধু একটা কথাই বলবো, দেখুন, স্বৈরাচার খুনি হাসিনা বিগত ১৫ বছর এই দেশে মব জাস্টিস তৈরি করেছিল। ৫ তারিখের পর থেকে মানুষ সচেতন হয়েছিল। সুতরাং এই যে আমরা একটা সরকার গঠন করে দিয়েছিল, এই সরকার গত ৩ মাসে কি করতে পেরেছিল? আজকের এই ঘটনার মধ্য দিয়ে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল। এদেশের গণতন্ত্রকামী ছাত্র জনতা প্রশ্নবিদ্ধ হয় নাই, এদেশের বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় নাই, এদেশের বর্তমান যে সরকার আছে সেই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল। ডক্টর ইউনূসের সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল। আমরা সরকারের কোনো বোর্ডই না, আমরা গণতন্ত্রকামী মানুষ, আমরা এই দেশের রাজনীতি করি, আমরা হচ্ছে রাজনৈতিক দল। এই ঘটনার সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী কোন রাজনৈতিক দল এই ঘটনার দায় নিবে না। এই ঘটনার দায় নিত যদি বাংলাদেশে কোনো সরকার না থাকতো। যেহেতু সরকার আছে, সুতরাং আমরা বলবো আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু আমরা সরকারের বিশেষ কিছু আচরণে আমরা হয়তো সরকারের প্রতি ক্ষুব্ধ। আজকের কথায় কথায় মানুষ আন্দোলনে নেমে যাচ্ছে। তা আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, আজকে যারা ধরেন এই ৫ তারিখের পরে বিগত ৩ মাসে ৮০,০০০ অটোরিকশা কারা নামিয়েছে,
কারা ৮০,০০০ অটোরিকশাকে লাইসেন্স দিয়েছে, কারা ব্যাটারি কিনেছে, কারা নামিয়েছে, কারা আবার তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে, এই যে পরিস্থিতি, সেখানে তারা ব্যর্থ হয়েছিল। সেখানে ব্যর্থ হয়ে আজকে আদালত প্রাঙ্গণে আইনজীবীকে ধরে নিয়ে মানে জবাই করে, তারা হত্যা করে, তারা আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে যে বাংলাদেশের হিন্দু মুসলিমের যে একটা সম্প্রীতি সেটাকে ভেঙে দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে কারফিউ জারি করে তারা আবার সেনা শাসন আনতে চাচ্ছে। তারা কারা? তারা সরাসরি আমার গণতন্ত্রের শত্রু, এই বৈষম্য বিরোধী আন্দোলনের শত্রু। তাদের পরিচয় একটাই, তারা হচ্ছে খুনি হাসিনা এবং সরাসরি আমাদের ভারতের রয়ের দোসররা। সুতরাং তাদের বিরুদ্ধে আমি মনে করি আমাদের গণতন্ত্রকামী মানুষ আমরা এখনো সহ্য করছি, আমরা সবকিছুকে অবজারভেশন করছি, সরকারকেও সময় দিচ্ছি, কিন্তু আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আজকে যে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে, সরকারের পক্ষ থেকে আমরা ২৪ ঘন্টা অবজারভেশন করব। সরকার যদি ২৪ ঘন্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিতে পারে, আমি আপনার এই শোতে চ্যালেঞ্জ করছি সাগর ভাই, এই ইসকন বলেন আর এই বিশ্বয় কৃষ্ণ দাস এবং তার চেলাপেলা বলেন, ২ ঘন্টার মধ্যে তারা বাংলাদেশ থেকে, হাসিনা তো ৪৫ মিনিট পেয়েছে, তারা ২৫ মিনিটের মধ্যে আউট হয়ে যাবে। সুতরাং এই ধরনের ছোটখাটো সংগঠন, জঙ্গি সংগঠনকে আমরা কি ভয় পাই? আমরা ভয় পাই না, কিন্তু আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, আমরা রাষ্ট্রের প্রতি অনুগত, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু মোকাবেলা করতে চাই। তারা যা করেছে, আমরা যদি এখন এই মুহূর্তে যদি আমরা ঘোষণা দিই যে বাংলাদেশে ইসকন নামে কোনো মানে জঙ্গি সংগঠন থাকবে না, আমি তো মনে করি সেটা ১০ মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে আউট হয়ে যাবে। তাদের প্রত্যেকটা মানে সদস্য আওয়ামী লীগের মতো পলায়ন শুরু করবে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। কিন্তু আমরা তো চাচ্ছি যে গণতান্ত্রিক ভাবে, যেহেতু আমাদের দেশে একটা সরকার আছে, সরকার সিদ্ধান্ত নেবে, আমরা সরকারকে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছি এবং সরকার একটা কার্যকর বডি বাংলাদেশের। তো আজকে যা ঘটেছিল পুলিশের উপস্থিতিতে, তো এটা কি বর্তমান সরকারের এই ধরেন, আমি তো সরকারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে সরকারের সমালোচনা করতে ধরেন আমারও বিবেকে বাজছে যে আমরা কোন সরকার বসিয়েছি ৫ আগস্টের পরে। তা আমরা শুধু সরকারকে বলবো যে আমরা আপনার সাথে আছি, আপনি কার্যকর পদক্ষেপ নেন, আর এই কার্যকর পদক্ষেপ নিতে, এই খুনিদেরকে গ্রেপ্তার করতে, এই সংগঠনকে ইসকনকে নিষিদ্ধ করতে, এই বিশ্বয় কৃষ্ণ দাসকে ধরে রেখে বন্দি করে আপনি প্রচলিত আইনে মানে শাস্তির আওতায় আনতে যা যা বাধা, সেটা ছাত্র জনতা মিনিটের মধ্যে উড়িয়ে দেবে। কিন্তু আপনাকে তো অভিভাবক হিসেবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আপনার পুলিশ সেখানে ছিল, পুলিশ তখন কি করেছিল? না আমি বলি, পুলিশের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ? পুলিশের ভূমিকা তো প্রশ্নবিদ্ধ হওয়ার কথা ছিল না। তাহলে নিশ্চয়ই আদালত প্রাঙ্গণে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছে, একজনকে জবাই করে হত্যা করেছে, সেখানে পুলিশ চুপ ছিল। তার মানে কি পুলিশ এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নেই? তাহলে পুলিশ কার আন্ডারে চলছে? তিনি দায়িত্ব পালন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দে। সুতরাং ধরে এনে এনজিও সদস্যদেরকে বসিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, এই ধরনের পায়তারা জনগণের সাথে না করে আমরা শুধু বলবো আমরা এখনো পর্যন্ত সরকারের সকল সহযোগিতা আমরা করতে প্রস্তুত, কিন্তু সরকারকে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে যে একেবারে দুর্বল সরকার ভেবে সবাই রাস্তায় নেমে যাবে, এই যে জঙ্গি সংগঠনের নেতারা চলে আসবে আদালতে আইনজীবীকে জবাই করে হত্যা করবে, আরে ভাই আমরা যদি আবার রাস্তায় নামিয়ে তো ২ মিনিটের মধ্যে এসকন এবং তার সদস্যরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। তাদের এই আশ্রয়স্থল বাংলাদেশে হবে না। বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আমাদের হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় বাংলাদেশের নাগরিক, তারা কোনো সন্ত্রাসী না। আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিব যে এই দেশে কোনো উগ্রবাদী কোনো সংগঠন, কোনো জঙ্গি সংগঠনের কেউ চর্চা করতে পারবে না। তারা আজকে যা করেছে, তারা যে জঙ্গি সংগঠন সেটা তারা প্রমাণ দিয়েছে। সুতরাং আন্ডারগ্রাউন্ডে গিয়ে জঙ্গি সংগঠন হয়ে আমি সেই ছাত্রলীগ নেতা আজকে সরাসরি হামলার সাথে ছিল, যে বাকলিয়া কলেজের এগুলিকে চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপনি বলেছেন গণতান্ত্রিক উপায়ে বিষয়গুলি যেন সমাধান করে এই সরকার, এবং সেই ভাবে ভূমিকা রাখবে অতি দ্রুত, না হলে হয়তো জনগণ এটার ব্যবস্থা নেবে। আমরা চাই না জনগণ মাঠে নামুক, গণতান্ত্রিক উপায়ে যেন এই ঘটনার সমাধান আমরা খুব দ্রুত দেখতে পাই। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘক্ষণ আপনি বসেছিলেন, সবার কথা শুনলেন, আপনি সবার সিনিয়র, ডেফিনেটলি সবার শেষে বলবেন, এই কারণে আপনাকে সবার শেষে বলতে দিচ্ছি। অনেক কৃতজ্ঞতা আপনার কাছে। সবার কথা শুনে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে
এই নতুন সরকারকে আপনারা আন্দোলন করে আনলেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। তারা যথাসময়ে যথাযথ ভূমিকা পালন করার না করার কারণে আজকে একটা বড় মানে মোটামুটি এক বড় সম্প্রদায়ের সাথে আরেকটা সম্প্রদায়ের মুখোমুখি অবস্থানে চলে গেছে। এটি আসলে কি বার্তা দিচ্ছে? একজন দিবা লোকে একজন আইনজীবীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার মতো দুঃসাহস কিভাবে হয়? শহীদুদ্দিন মাহমুদ সাহেব। ধন্যবাদ আপনাকে। শোনা যাচ্ছে আমাকে? জি, স্পষ্ট। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম। সকল আলোচকেই আজকের বিষয়টিকে সামনে এনে আলোচনা করেছেন। প্রথমত যে ঘটনাটি ঘটলো সেটি তো অত্যন্ত নিন্দনীয় একটি কাজ হয়েছে। একজন আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি আমাদের যে আইনি যে ব্যবস্থা, এই ব্যবস্থায় একজন আসামি তার প্রতিকার পাওয়ার যে জায়গাটা, সেটি পাওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন যারা করেছেন, সেটি তো ন্যায়সঙ্গত, এটি বলবার কোনো সুযোগ নেই। আমি আলোচনা তো সবাই করেছেন, আমি সেই বিষয়গুলো আলোচনা না করে আমি বলতে চাইবো যে একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করবার ক্ষেত্রে বা গণতন্ত্রের পথে চলবার জন্য চরমপন্থা সবসময় তাকে পেছনে টানে, তাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য গণতন্ত্র এবং চরমপন্থা একসাথে পাশাপাশি চলতে পারে। সেটা যেই নামে হোক, যে ধর্মে হোক, যেভাবে করা হোক। আপনি নিশ্চয় এটা খেয়াল করেছেন বা আমরা সকলে জানি যে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকবার কারণে, মানুষের কোথাও বলবার সুযোগ না থাকবার কারণে, মানুষ তার মত প্রকাশের জায়গাটা অ্যাড্রেস করবার জায়গাটা না থাকবার কারণে সেখানে অপশক্তি বা পিছিয়ে পড়া শক্তি অথবা অন্ধ যেসব শক্তিগুলা থাকে সেগুলা বিকশিত হওয়ার সুযোগ লাভ করে। আমরা মোটা দাগে 15 বছর একটা গণতন্ত্রহীন সমাজে বাস করছি এবং আরো যদি বাড়িয়ে বলি, গত 54 বছর কিন্তু গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্রের যে অধিকার মানুষের থাকবার কথা, মানুষ যে একটি নিজের মালিকানার একটা রাষ্ট্রে থাকবার কথা, সেটি হয়নি। এবং মোটা দাগে গত 15 বছর সেটিকে একদম নিশ্চিত করে দেওয়া হয়েছে, যার কারণে সমাজের যে অপশক্তিগুলা যেভাবে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে বা হয়েছে, সেগুলো শক্তিশালী হয়েছে। তারই প্রতিফলন আমরা আজকে সরকারের 120 দিনের মাথায় আমরা দেখছি, নানা মব আচরণ আমরা দেখছি। এটাও তার ভেতরে একটি আচরণ। এটি না শুধু, অনেকগুলো ঘটনা ঘটছে আপনারা দেখছেন। সেই ক্ষেত্রে আজকের সরকারের যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের যেসব অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতাগুলো ওকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে, মোকাবেলা করার ক্ষেত্রে সরকারের অদক্ষতা জায়গাটা নিশ্চয়ই আমাদের বলতে হবে। আবার একই সাথে যেই একটি ভঙ্গুর একটি রাষ্ট্র ব্যবস্থাপনা আর উত্তরাধিকারী আছে এই সরকার, এবং যেই সরকারের সামনে অনেকগুলো লক্ষ্য নির্ধারণ করে দিয়েছি আমরা যারা এই সরকারকে সমর্থন করছি, যে একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করবার জন্য রাষ্ট্রীয় কাঠামোটাকে পুনর্বিন্যাস করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করবার, সকল মত পথের মানুষের কথা বলবার অধিকার, তার চর্চা করবার অধিকার নিশ্চিত করার যে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করবার যে আকাঙ্ক্ষা আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি বা জনগণের সামনে আজকে দৃশ্যমান হয়েছে, সেই লক্ষ্যে এই সরকার পথ চলার চেষ্টা করছে। সেই পথ চলার ক্ষেত্রে যে অন্তরায়গুলো তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে বিগত শাসনকালীন সময় যে অব্যবস্থাপনা, যে জঞ্জাল, সেগুলার উত্তরাধিকার সূত্রে আমাদের পাওয়া। এবং এটিকে যদি অন্যভাবে বলি, এই সরকারকে অস্থির করবার ক্ষেত্রে নানা এজেন্ডা তো আমরা আছেই জানি,
এবং গণতন্ত্রের পথে চলবার জন্য একটি নতুন সমাজ তৈরি করবার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য যেই নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই দেশের মানুষের সামনে 54 বছরের পরে, সে আকাঙ্ক্ষাটা যেন ধূলিসাৎ হয়ে যায়, এটি যেন শক্তিশালী না হয়, অথবা এটি যেন বাস্তবায়িত না হয়, এবং গতানুগতিক যে রাজনৈতিক এবং রাষ্ট্র কাঠামো আমাদের অতীতে বিরাজমান ছিল সেটি যেন বহাল থাকে, সেটি করবার ক্ষেত্রে এই অস্থিরতাগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে আমাদের প্রতিবেশী দেশটির ভূমিকা আমরা দেখেছি, এবং প্রফেসর ইউনূস সাহেব যখন প্রথম নরেন্দ্র মোদী সাহেবের সাথে কথা বলছিলেন, সেই দিন নরেন্দ্র মোদী সাহেব কিভাবে একজন নতুন সরকার প্রধানের সাথে তার এখানকার ধর্মীয় সংখ্যালঘু, তাদের ভাষায়, যদিও আমি এটি বিশ্বাসই করতে চাই না, আমি মনে করি সকল মানুষই বাংলাদেশের নাগরিক, এবং দুর্বল মানুষেরাই সংখ্যালঘু, সেটি যে ধর্মের মানুষ হোক না কেন, এইভাবেই চিহ্নিত করবার সুযোগ থাকে। এবং এই 5 তারিখের পর থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত ছিল এই দুর্বল মানুষগুলো, যাদেরকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়। এবং যেই কয়টি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেই সমস্ত ঘটনাগুলোর রাজনৈতিক সূত্র ছিল, সেটি কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে তারা কিন্তু আক্রান্ত হয়নি। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনরোষে, জনগণের বিক্ষোভের মুখোমুখি বহু মানুষ হয়েছে, তার ভিতরে বহু মুসলমান বলেন, অনেক ধর্মের মানুষ বলেন, বিভিন্ন জাতপাতের মাধ্যমে সবাই যারা ফ্যাসিস্ট রাষ্ট্রের শক্তির দোষর ছিলেন, বা তারা এই ফ্যাসিজমকে বাস্তবে রূপায়ণ করবার জন্য, মানুষের শ্বাসরুদ্ধ করবার জন্য, মানুষকে হত্যা করবার জন্য যারা ভূমিকা রেখেছে, তাদের মুখোমুখি জনগণ হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে এটি বলবার কোনো সুযোগ নেই যে আমরা কোনো বিশেষ সম্প্রদায় আক্রান্ত হয়েছে অথবা বিশেষ সম্প্রদায়ের প্রতি অবিচার করা হয়েছে, বরং বলা যাবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানের সুনিশ্চিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা। আমি একটি কথা যোগ করতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বিশেষত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে যারা ধর্মীয় রাজনৈতিক দল চেষ্টা করে, যদিও আমি সেই মতের অনুসারী মানুষ নই, তারাও কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, যাতে করে এটিকে কোনো নতুন যে বাংলাদেশ তৈরি করবার স্বপ্নে আমরা লালন করছি, সেটিকে ক্ষতিগ্রস্ত করবার কোনো উপায় হিসাবে কেউ খুঁজে না পায়, বা সেটিকে ব্যবহার করবার কোনো সুযোগ না পায়, সেই ব্যাপারে সতর্ক থেকেছেন। বলা যায় আমরা একটি 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 ক্রান্তিকাল অতিক্রম করছি। এই ক্ষেত্রে নানা অস্থির গ্রুপ, নানা স্টেক হোল্ডার, যারা ফ্যাসিস্টের দোষর ছিলেন তারা ষড়যন্ত্র করছেন, এবং যারা লুটেরা ছিলেন তারা ষড়যন্ত্র করছেন। কিন্তু এই ষড়যন্ত্র করছেন এটা বলার মধ্য দিয়ে কিন্তু আমার বা আমার সরকারের দায়িত্ব শেষ হয়ে যাবে না। এটা নিশ্চিতভাবে সরকারের দায়িত্ব থাকবে এই বিষয়গুলোকে মোকাবেলা করা, এবং এই নির্ধারিত লক্ষ্য আমার যে গণতন্ত্র তৈরি করবো না, গণতন্ত্রকে নতুন রূপে মানুষকে সামনে যে উপস্থাপন করবার, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার, মানুষের কথা বলবার নিশ্চয়তা বিধান করা, তার ন্যূনতম যেসব চাহিদাগুলো পূরণ করবার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা পাইয়ে দেওয়ার যে সংগ্রামটি তৈরি হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তাদের নানা জায়গায় ব্যর্থতা, কথাটা যদি এইভাবে বলতে চাই, আজকে পুলিশের কথা আসছে, যেই অভ্যুত্থানের পরে 400-র উপরে থানায় জনগণের আক্রোশের শিকার হয়েছে, সেই পুলিশ আজকে যে ভূমিকায় আমরা দেখছি, এর থেকে ভালো ভূমিকা দেখবার কথা নয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই পুলিশ দিয়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ আধুনিক একটি রাষ্ট্রে পুলিশবিহীন কোন রাষ্ট্র তো থাকে না, হয় না, মানুষ নিরাপদ থাকে না। পুলিশের যত অপরাধ থাকুক না কেন, আবার পুলিশের লাগে সমাজকে নিরাপদ করবার জন্য। সেই পুলিশ বাহিনীকে রিমডেলিং করবার যে সময় সুযোগ সবটা মিলিয়ে সেটি তৈরি হয় নাই।
সেই ক্ষেত্রে একটি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আমরা সেনাবাহিনীকে যে ক্ষমতা দিয়েছিলাম, বিচারিক ক্ষমতা সহ, সেটিও যে খুব কার্যকরভাবে কাজ করেছে সেটি আমরা কিন্তু দেখছি না। আপনি দেখুন এই 4 তারিখ 5 তারিখে যারা অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল, ছাত্রলীগ যুবলীগ, যারা আমার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে? এই যে 3টা নির্বাচনে 900 এমপি যদি রিপিটেশন হয়, 600 এমপি 500 এমপি, যারা লুণ্ঠন কাজ থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে ফ্যাসিস্টের দোষক ছিল, তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে? একটি গণ অভ্যুত্থানের পরে তার গণ অভ্যুত্থানকে রক্ষা করবার জন্য প্রধানত যে প্রতি বিপ্লবী বা প্রতি গণ অভ্যুত্থান তৈরি করবার যারা চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটা হলো ওই গণ অভ্যুত্থানকারী যে সরকার, সেই সরকারের প্রধান কাজ। আমার মনে হয় সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট দুর্বল জায়গায় ছিলাম এবং দুর্বলতার পরিচয় দিয়েছি। সব মিলিয়ে এইটুকু বলতে চাই যে আজকে আমাদের গণমাধ্যম, আমাদের রাজনৈতিক দল, আমাদের সমাজ শক্তি সমূহ একটি গণতান্ত্রিক সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, সকল মানুষের সমাজ যদি তৈরি করতে চাই, যে বিশৃঙ্খলা অথবা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সেটিকে উস্কে না দিয়ে সেটিকে কিভাবে আমরা মোকাবেলা করব, সেই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আপনি যদি এইটিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাই আমরা, বা মুখোমুখি হয়ে যায়, তাহলে আমাদের যে চূড়ান্ত লক্ষ্যের দিকে আমরা পৌঁছাতে চাই, সেটি কিন্তু আমরা পিছিয়ে যাব। সুতরাং এই বিষয়গুলোকে আইনগতভাবে মোকাবেলা করবার যে সকল পদ্ধতি, যে নিয়ম, সেগুলোকে সরকার কঠোরভাবে সেগুলো নিয়ন্ত্রণ করবে। একই সাথে সকল মহলের কাছে আমি আবেদন করব, সবাই যেন আমরা দায়িত্বশীল জায়গায় থেকে কথা বলি, যাতে করে সমাজের উষ্ণতা তৈরি না হয়, সমাজের যে মুখোমুখি কোনো জায়গা তৈরি না হয়। সেটি যদি তৈরি হয়, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হওয়ার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে। সে আশা আমি প্রত্যাশা করতে চাই জনগণের কাছে এবং সকলের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কেউ কোনো কথা বলবেন কিনা? আমার কাছে মনে হয় জনাব মেজর রেজাউল করিম রেজা, আমি দ্বিতীয় পর্বে তেমন কোনো কিছু বলবার যদি থাকে বলতে পারেন। আমরা সবার কাছে যদি আমি চাচ্ছিলাম না দ্বিতীয় পার্টে। আমি সংক্ষেপে একটা বিষয় শেয়ার করব, মানে এখানে ইসকন সম্পর্কে একটা বিষয় আমার মনে হয় সবার ধারণা দরকার, যে আমরা অনেকে হয়তো বিষয়টা জানি না। ইসকন কিন্তু এটা অনেক আগেই আপনার অনেকগুলো কান্ট্রিতে এটাকে আপনার নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমরা বাংলাদেশে এটা নিয়ে কিন্তু সর্বপ্রথম ইসকন নিয়ে কথা বলেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং ইলিয়াস হোসেন এটা নিয়ে কথা বলার পরে কিন্তু আমি বলবো যে মানে হুইসেল ব্লোয়িংটা ফার্স্ট করেন ইলিয়াস হোসেন, এবং তারপরে কিন্তু আমরা অনেকে সাহস নিয়ে এটার পক্ষে কথা বলতে পারিনি, আমরা প্রতিবাদ দেখাতে পারিনি। বাট তারপর ইলিয়াস কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রমাণ তথ্যপত্র নিয়ে নানান প্রেজেন্টেশন করেছে, এবং আমি এই জন্য ইলিয়াসকে ধন্যবাদ জানাই যে আজকে ইলিয়াসের প্রতিটা কথা সত্য এবং একদম এমনিতে আপনার কারণ এগুলো নিয়ে আরো অনেক আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারের যে ভূমিকাটা এখন বর্তমানে রয়েছে, এতে আসলে কি করণীয় এই মুহূর্তে আপনি কি মনে করেন? সরকারের উচিত ওই কথাটাই আমি আসলে সামাই টানার জন্য আমি একটা কথা বলছিলাম, যে সরকারের উচিত ইসকনকে খুব অতি দ্রুত নিষিদ্ধ করা। আপনি যদি দেখেন যে বাংলাদেশ সরকারের অ্যাকচুয়ালি এখন চিন্তা করতে হবে আমাদের স্কন তো আসলে সত্যি কথা বলতে যেটা বললো যে নরেন্দ্রনাথ মজুমদার, তিনিও বললেন যে স্কন তো আসলে ইসকন এখন একটা ব্যাপার কি আপনার শরীরে ধর্মীয় সংগঠনের সাথে তারা পরিচালিত হচ্ছে, সেটার সাথে চিন্ময় কুমারের সাথে আমি আপনার পয়েন্টে আসছি। আই গট ইউর পয়েন্ট। এটা ডিটেইলস বলতে হবে না। আপনার যখন সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে যাবে, তখন কি আপনি বলবেন যে এই শরীরের মানে এখানে এখন ক্যান্সার হয়েছে, তাতে কি আমি শরীরটাকে এখানে কোনো ঔষধ কোনো কিছু দেওয়ার দরকার নাই? বা আপনি যদি ডাক্তার বলে যে আপনার এই হাতটা কেটে না ফেললে ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে যাবে, তখন কি আপনি হাতটা রেখে দিবেন? আপনি অবশ্যই সেটা কেটে ফেলে দিবেন। ইসকন যদি ফুল একটা বডি হয়ে থাকে,
বাংলাদেশে ইসকনটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত। ইসকন ভারত, ইসকন নিউ ইয়র্ক, অন্যান্য জায়গায় ইসকনের যে ভূমিকা আর বাংলাদেশে ইসকনের ভূমিকা এক না। বাংলাদেশে ইসকনটা একটা শিখ কনস্পিরেসি শুরু করেছে, যেটার কারণে আপনারা দেখতে পাই ইসকনকে কমপ্লিটলি আওয়ামী লীগ গভর্নমেন্ট ব্যবহার করেছে গত কয়েকটা বছর, এবং ইসকনের জায়গায় নেই। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি ইসকনের যে মূল ভিত্তি, ওদের যে আলটিমেট গোল, সেটার মধ্যে তারা নেই এখন। ইসকনটা তাদের মূল ভিত্তি থেকে সরে গিয়েছে। তারা কমপ্লিটলি একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, এবং ইসকনের কিছু ভুলভ্রান্তির কারণেই কিন্তু রাশিয়া ইসকনকে নিষিদ্ধ করেছে। তারপরে সোভিয়েত ইউনিয়ন আপনার 70-80-তে করার পরে যখন আবার ভেঙে যায়, তারপরে 91 সালে আবার তারা ইসকনকে আবার নিষিদ্ধ করে। তারপরে আপনার মালয়েশিয়াতেও কিন্তু ইসকন নিষিদ্ধ, এবং ইন্দোনেশিয়াতে কিছুটা কিন্তু সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে যে এই শর্ত অনুযায়ী ইসকন পরিচালিত হতে পারবে। তারপরে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে। সো ইসকন শুধু এক জায়গায় না, অনেকগুলো কান্ট্রিতে অলরেডি ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সো এখানে কেন করা হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো কারণ আছে। এটা হুইমজিক্যালি তারা যে নিষিদ্ধ করছে তা না। এবং আপনার চীনে কিন্তু ইসকনের অনুমতি নেই, অনেকগুলো কান্ট্রিতে আছে আরো, আমি হয়তো সবগুলো নাম। তারপরে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এইসব দেশেও ইসকন কিন্তু সীমাবদ্ধতার মধ্যে আছে এবং তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে। ইসকন সক্রিয় হচ্ছে মূলত যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, জার্মানি এবং আপনার আফ্রিকান কয়েকটা কান্ট্রি লাইক উগান্ডা, তারপরে তানজানিয়া, এইসব এলাকাগুলোতে। বাট ইসকন কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে তাদের অবস্থানটা অনেকটা এখন হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসতেছে, কারণ তারা তাদের ভূমিকা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সো এটা বাংলাদেশে আমি মনে করি এখন যে অবস্থা হয়েছে, যে আজকে ভারতের মিডিয়াও বারবার বলে যাচ্ছে ইসকনের চিন্ময়কে অ্যারেস্ট করা হয়েছে। আপনি চিন্ময়ের অ্যারেস্ট নিয়ে আপনার মাথা ব্যথা, একজন আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে হত্যা করা হলো, আপনার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। এটা এক্সট্রিমিজমের হাইয়েস্ট লেভেল। একজন আইনজীবীকে হত্যা করা হচ্ছে এক্সট্রিমিজমের হাইয়েস্ট লেভেল, এবং কোর্ট প্রাঙ্গণে। বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনও কোর্ট প্রাঙ্গণে কোনো আইনজীবীকে হত্যা করেনি। তার মানে বাংলাদেশের যে কোনো জঙ্গি সংগঠনকে ইসকন ছাড়িয়ে গিয়েছে। সো এই জায়গাটা একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের 5 তারিখের পরের ঘটনা, আবার আমাদের সরকারের অবস্থান এবং প্রতিবেশী দেশটির যে অবস্থা তারা নিয়েছেন, এবং সেটি দেখলে আমরা বিশ্লেষণ করতে চাই না, সেটি দেখলে আমরা পরিষ্কার বুঝি যে এক ধরনের সিঙ্গেল ট্র্যাকে তারা একটা অবস্থান নিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি, যেহেতু আমরা আমাদের প্রতিবেশী নিকট কাছের দেশ, আমাদের সীমানা দিয়ে তাদের অবস্থান, আমাদের এই অপচেষ্টা বা আমাদের যে ষড়যন্ত্র চক্রান্ত করবার যেসব এখানকার যেসব বিষয়গুলো জড়িয়ে আছে, এগুলোকে মোকাবেলা করতে হলে শুধুমাত্র তার বিরোধিতা করা বা তাকে এটা করছি সেটি করছি, তারা এটা বলবার চেয়ে আমার জাতীয় ঐক্য এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখার একটা প্রচেষ্টা নিতে হবে। কারণ ঐক্যবদ্ধ জাতি তার শক্তি তৈরি করে, শুধু বিরোধিতা করবার মধ্য দিয়ে কিন্তু সে তৈরি হবে না। সেই শক্তিটা তৈরি করবার একটা চেষ্টা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা সমতার ভিত্তিতে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক তৈরি হওয়ার কথা, সেটি তৈরি করতে পারবো। এক রাষ্ট্রের অধীন হয়ে থাকবার যে কূটনীতি অথবা পররাষ্ট্রনীতি আমরা এতদিন পর্যন্ত অবলম্বন করে এসেছি, তার থেকে বেরিয়ে আসতে পারবো। সেজন্য কঠিন জাতীয় ঐক্য দরকার। সেটির ক্ষেত্রে সকল রাজনৈতিক শক্তি, সকল মহল মনোযোগী হবেন, সেই আহ্বান জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানেই রাখছি। প্রিয় দর্শক, আপনারা যদি একমত পোষণ করেন আলোচকদের সাথে, আপনারা আপনাদের মতামত জানাবেন, দ্বিমত হলেও আপনারা মতামত জানাবেন। আমরা চাই আপনাদের অবস্থানও আমরা সবাই জানি, একে অপরের অবস্থান সম্পর্কে অবহিত হই।
খুব সংকট যাচ্ছে বাংলাদেশে। আমরা সবাই সচেতন হয়ে সতর্ক থাকি। প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করবেন, অনুষ্ঠানটি ফেসবুক পিপলের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় প্রতিটি ঘটনার আপডেট আমাদের ফেসবুক পেজেও দেওয়া হচ্ছে, ইউটিউবেও দেওয়া হচ্ছে। আপনারা সেদিকে নজর রাখবেন এবং অবশ্যই সঠিক খবর পেতে হলে সবসময় ফেসবুক পিপলের দিকে নজর। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দিন দিন বাংলাদেশে এগুলা কি শুরু হয়ে যাচ্ছে। একদিকে ইসকনরা মাঠে নেমে গেছে, আর একদিকে মুসলিমরা মাঠে নেমে গেছে। এদিকে তো আবার ইসকনরা একজনকে হত্যা পর্যন্ত করে ফেলছে, এক মুসলিম ভাইকে। তিনি ছিলেন একজন আইনজীবী ও অ্যাডভোকেট, যার নাম ছিল সাইফুল ইসলাম আলিফ। তো বন্ধুরা, এইভাবে কি দেশ চলবে? এইভাবে কোনো একটা দেশ চলতে পারে না। একের পর এক হত্যাকাণ্ড চলে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে যদি এভাবে হত্যাকাণ্ড শুরু হয়ে যায় তাহলে সত্যি সত্যি বাংলাদেশ এখন গৃহযুদ্ধের পথে চলে যাচ্ছে। কারণ যেভাবে চট্টগ্রামে ইসকনরা মাঠে নেমে পড়ছে, এভাবে যদি ইসকনরা মাঠে নেমে পড়ে তাহলে কিন্তু মুসলিমদের বাধ্য হবে মাঠে নামতে। অলরেডি কিন্তু অর্ধেক মুসলিম নেমে পড়ছে মাঠে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যা দেখলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই চট্টগ্রামে যে মুসলিম ভাইটিকে হত্যা করা হয়েছে, কারা কারা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান এবং কারা কারা এর উচিত শিক্ষা চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।